This track was downloaded from FusionBD.com. ওরা 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 মানুষ না, ওরা ডাইনি। ওরা সবাই মিলে আমাকে চিবিয়ে খেয়েছে। ওরা ওরা আমাকে না থাক, তোকে বলে কি হবে? আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলেই আমি চলে যাব। এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী। আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে। কুয়াশা কুয়াশা স্বাগত সবাইকে। কুয়াশায় শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছে আমি শারমিন। আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে কুয়াশার মূল কাহিনী বেশ ভয়াবহ এবং আজকে মূল কাহিনী যিনি পাঠিয়েছেন তিনি বিজয়ী হয়েছেন আমাদের স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতায়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিজয়ী এবং আমরা ঠিক করেছি আমরা পরপর 3 জন বিজয়ীকে একসঙ্গে ডেকে পুরস্কার দেব। এবং চলছে কুয়াশার স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা, এখনো চলছে এবং অনেকে প্রশ্ন করেছেন আপু কতদিন চলবে? এই মাস তো চলবেই, আশা করছি আগামী মাস পর্যন্ত টেনে নিয়ে যাব সেরকম ইচ্ছা আছে, কিন্তু এখনো সেটা বলবো না। এই মাসটা পর্যন্ত দেখি তারপর জানাবো। এখনো কথা চলছে যে কি হবে কি হবে। তো ঠিক আছে, আজকে আমাদের শুরুতে যে গল্প রয়েছে, আমাদের আজকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প রয়েছে, একটি ডাইনি, পড়ে শোনাবে সেতু। আর তাছাড়াও শ্রোতার পাঠানো গল্প রয়েছে, সেটা সময় থাকলে হয়তো বা পড়ে দেবো। কিন্তু তার আগে রয়েছে কিছু বন্ধুদের পাঠানো SMS। একজন বন্ধু অভিযোগ করেছেন যে শুরুতে কেন কিছু SMS আমরা পড়ি না। শুরুতে কিছু SMS পড়লে তারা নাকি বুঝতে পারে যে হ্যাঁ তারা আমাদের সঙ্গে আছে, এটা আমরা তাদেরকে জানাতে পারছি, তাহলে তারা বুঝতে পারে যে তারা সঙ্গে আছে এবং এটা জানলে তারা আরো নাকি পাঠাতে পারে, সেরকম একটা অভিযোগ এসেছে আজকে। তো ঠিক আছে, শুরুতে যে বন্ধুর SMS পড়বো তার নামটা কোথায়? তো শুরুতে যদি SMS এর নাম না পাঠানো যায় তাহলে কেমন হয়? নাম না জানার SMS শুরুতে। তো এই ক্ষেত্রে বলা যায় যে নাম যদি না পাঠায় তাহলে SMS কেন পড়বো সেটা আমি বলতে পারি, কিন্তু আমি একটা অভিযোগ করতে পারি বন্ধুদের উদ্দেশ্যে। সুতরাং 2221-এ যারা SMS পাঠাবে বা পাঠাবেন প্লিজ দয়া করে নামটা লিখবেন। লিখেছে হাই আরজি, আমার নাম নজরুল। যে নাম লিখিনি তারটা বাদ দিয়ে পড়ছি। আমি একজন ড্রাইভার, আমাকে আমার একটা গান গাওয়ার আশা, প্লিজ। এটা লিখলে তো হবে না, কুয়াশায় তো গান গাওয়ার আশা ব্যক্ত করে কোনো উপায় লাভ হবে না। এখানে স্ক্রিপ্ট বা গল্প লিখে পাঠানো যেতে পারে, এতটুকু আশা থাকলে সেটা পূরণ করা যেতে পারে, কিন্তু পূরণ করতে হবে যদি লিখে সত্যি পাঠানো যায় সেক্ষেত্রে। হাই শারমিন আপু, আমি তুষার, আমি প্রথমবার, সো আমার আজ বার্থডে, আমার জন্য দোয়া করো অবশ্যই এবং হ্যাপি বার্থডে তুষার। আর লিখেছেন মাহমুদুল আমিন ইকতার সন্দীপ থেকে, লিখেছে আপু যে কুয়াশাকে ভয় পায় বিশ্বের সবচেয়ে ভীতু হিসেবে তার নাম গিনেস বুকে ওঠা উচিত। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে তোমার কি অবস্থা শেষ পর্যন্ত থেকে, এবং শেষে একটা SMS তোমার চাই। লামিয়া সামিয়া চিটাগং থেকে লিখে পাঠিয়েছে শারমিন আপু তোমার ভয়েসটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। আরমান ফটিকছড়ি থেকে শারমিন আপু গত সপ্তাহের কুয়াশা শুনতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, আজকে আমি সম্পূর্ণ কুয়াশা শুনবো, খুব ভালো। ইমন লিখেছে টপ ফ্লোর 149 সাউথ কমলাপুর থেকে, হাই শারমিন আপি। হাই ইমন। আর সারা লিখেছে ফার্ম গেট থেকে, আমার মনটা ভালো না, তুমি কি আমার মনটা ভালো করতে পারো? কুয়াশা শুনে মন ভালো কি তোমার? মন ভালো হয়ে যাবে কিন্তু ভয় ভয় আচ্ছন্ন হয়ে থাকবে মনটা ভালো হয়ে। রাজীব লিখেছে কুমিল্লা থেকে, আজকে কয়েক সপ্তাহ কুয়াশার গল্প শুনে মনের পশম দাড়ি বাট শরীর আর আমি এটা কিছু বুঝতে পারলাম না। আচ্ছা প্রচুর SMS চলে এসছে। আচ্ছা ফাহমিদা লিখেছো, এটা ফাহমিদা লিখেছো, ফাহমিদা বাড়ি ঢাকা থেকে। অনেক ছোট্ট ছিলাম যখন বিটিভিতে আইন আদালত নামে একটা প্রোগ্রাম হতো, সেখানে নিহার বানু মার্ডার কেসটা প্রচারিত হয়েছিল। নিহার বানু মার্ডার কেস কিন্তু আমরা সম্প্রচার করেছি পুরো ঘটনাটা। আপনি তখন শুনেছেন কিনা বা কুয়াশা শুনতেন কিনা জানি না, খুব বেশি দিন হয়নি, বোধহয় মাস না, গত রোজার ঈদে আমরা সম্প্রচার করেছি, এটা ঈদ স্পেশাল ছিল আমাদের। রিফাত লিখেছে
রিফাত কি যে লিখেছেন, আপনি নিজে বোধহয় পড়তে পারবেন না যেটা লিখে পাঠিয়েছেন। তানিয়া লিখেছেন, বাসাবো থেকে আপু তোমার কথা অনেক সুন্দর, ধন্যবাদ। আশা করি এই ধরনের মন্তব্য না লিখে অন্য কিছু কুয়াশার রিলেটেড বা রহস্য বা এই জাতীয় কিছু লিখে পাঠালে ভালো হয়। আমার কণ্ঠস্বর নিয়ে আর না লিখলেও চলবে। আচ্ছা, জাহিন খান লিখেছেন চিটাগং থেকে, আপু তুমি আমার কাছে কোকিল পাখি, সে একই হলো কিন্তু। আচ্ছা, অবর্ণ লিখেছে, হাই আপি, হাউ আর ইউ? কুয়াশার আমি প্রত্যেকটা এপিসোড শুনি, বাট কখনো SMS করি না, আজ প্রথম করলাম, আশা করি পড়বেন। মাসুম লিখেছে, হাই আমি আপনার সঙ্গে আছি, অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আপু যদি আমার ফ্রেন্ড প্রীতি, মারিয়া, শীতুল, তুবা, সুমাইয়া শুনে থাকে তাহলে ওদেরকে হাই বলে দাও। নাবিলা খিলক্ষেত, নাবিলার যত বন্ধু আছে, খিলক্ষেতে নাবিলার যত বন্ধু আছে সবাইকে হাই বলছি আমি, শারমিন। পিয়ারুল লিখেছে, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ পিয়ারুল। আর মাসুম লিখেছে, আমি আপনার সঙ্গে আছি, হাই জানিয়েছো আমাকে। আই লাভ কুয়াশা লিখেছে রাকিব। শারমিন আপু, হঠাৎ করে আমি নোহান আমি গলা টিপে দিল রামু থেকে, এটা ভয়াবহ কথা লেখা হচ্ছে এখন। আব্দুল্লাহ, কুয়াশা অসম, কুয়াশা না শুনলে ঘুমাতে পারি না। আচ্ছা, আই লাভ কুয়াশা লিখেছে নয়া বাজার থেকে হালিম। আচ্ছা, কৌশিক শর্মা লিখেছে, আপু হুম ভয় পেয়েছ? হ্যাঁ, ভয় পাইনি একটু। আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার সময় হয়ে গেছে। আমরা কুয়াশার এই পর্বের অর্থাৎ প্রথম ঘন্টার যেটা আমরা করে থাকি নিয়মিত, কোন বিখ্যাত লেখকের কোন ভয়ের গল্প বা রহস্যের গল্প আমরা শুনে, আজকে রয়েছে তারা শঙ্করের বিখ্যাত একটি গল্প ডাইনি, সেটা শুনবো, পড়ে শোনাচ্ছে। সে তো আমাকে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221। আর যে শারমিনের ফ্যান পেজ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে এবিসি রেডিওর ফ্যান পেজ, সেখানেও আপনি লিখতে পারেন, সঙ্গেই থাকবেন। প্রথম পর্ব শুনছি এখন, তারপর ছোট্ট একটা বিরতি রয়েছে, ফিরে এসে আমরা গল্পের বাকি পর্বটা শুনবো। তোমাদের একালে ডাইনি নাই, মায়াবিনী নাই, সে হিসাবে একালের ছেলেরা ভাগ্যবান। আমাদের আমলে মানে 40-45 বছর আগে ডাইনি, ডাকিনী, মায়াবিনী সবই ছিল। একালের ছেলেরা ডাইনি ডাকিনীর কথা শুনে হেসে উঠবে, কিন্তু সে আমলে আমাদের অন্তরাত্মা শুকিয়ে যেত এদের নামে। আমাদের গ্রামে আমাদেরই বাড়ির পূর্ব প্রান্তে একটা বড় পুকুর, বড় বড় তাল গাছে ঘেরা। তাদের উত্তর পূর্ব কোণে ছিল স্বর্ণ ডাইনির ঘর। একেবারে গ্রামের প্রান্ত, এক পাশে জেলে পাড়া, অন্য পাশে বাউরি পাড়া, মাঝখানে খানিকটা খালি জায়গা। সেই খালি জায়গায় একটা অশ্বত্থ গাছ, সেই গাছতলায় ছোট একখানি ঘর। তারপর অর্থাৎ স্বর্ণের বাড়ির পর পূর্ব দিকে আর বসতি নাই, প্রান্তর চলে গিয়েছে। বালি আর কালচে মাটির প্রান্তর। সেই প্রান্তরের মধ্যে লালুকচাঁদা নামক পুকুরটা ছিল গ্রামের শ্মশান। এখানে অবশ্য সব দাহ করা হতো না, কিন্তু মুখাগ্নি করা হতো। চারিদিকে পড়ে থাকতো মরার বিছানা, মাদুর, বালিশ, ন্যাকড়া, বাঁশ, মাটির সরা ইত্যাদি। পুকুরটার ওপাশে একটা ঝাঁকড়া বট গাছ। দিনের বেলাতেও কেউ সেই গাছতলায় যেত না, আর রাত্রে সেটা জমাট বাঁধা অন্ধকারের মতো থমথম করত। স্বর্ণ নিজের ঘরের দাওয়ায় বসে তাকিয়ে থাকতো সেই বট গাছটার দিকে। আমরা তাই ভাবতাম, নইলে প্রান্তরটা যেখানে শেষ হয়েছে সেইখানেই শুরু হয়েছে ধানের ক্ষেত, সবুজ শস্য ক্ষেত্র। কিন্তু ডাইনি কি সবুজ ভালোবাসে না বাসতে পারে? স্বর্ণ ডাইনি, আমাদের দেশের ভাষায় সোনা ডাইনি। শুকনো কাঠির মতো চেহারা, শক্ত দুপাটি দাঁত, কিন্তু নরু নেই, চেরা চোখের মতো ছোট, তাতে খয়েরি রঙের এক তারা, বিচিত্র স্থির দৃষ্টি, ভাবলেশীন শুষ্ক, যেন খটখট করত দুটো হলদে চোখ এই পাথর শুকনো ডাঙার বুকে। ডাইনির দৃষ্টি। এক দৃষ্টিতে ডাইনিরা কচি নধর দেহে সুন্দর সুশ্রী মানুষের তরুণী নববধূর দেহের অস্থি চর্ম মাংস মেদ ভেদ করে ভিতরে প্রবেশ করে খুঁজত প্রাণ পুতুলি। তাকে পেলে চুষে চুষে তারা খেয়ে ফেলে। নধর মানুষ শুকিয়ে অস্থি চর্ম সার হয়ে যায়।
সোনার মতো দেহের বর্ণ কালো হয়ে যায়। তরুণী নববধূর সব লাবণ্য ঝরে পড়ে। শুধু মানুষ কেন, কচি পাতায় ভরা গাছ অকস্মাৎ শুকিয়ে যায়। ডাইনিরা তার প্রাণটুকু দৃষ্টিযোগে শুষে নেয় চোখের পলকে। শুষ্ক গ্রীষ্মের দ্বিপ্রহরে তাল গাছের মাথায় চিল চিৎকার করে। কান পেতে শুনলে শুনতে পাওয়া যায়। ঘরের দাওয়ায় বসে ডাইনি তার সুরে সুর মিলিয়ে সঙ্গীত গাইছে, অনুনাসিক মিহি সুরে গাইছে। রাত্রে, গভীর রাত্রে স্বর্ণ ডাইনির ঘরের দেওয়ালে কান পাতলে শোনা যায় শব্দ উঠছে, হুটপাট হুটপাট হুটপাট। বাট বইছে স্বর্ণ। যারা ডাইনি তারা ভগবানের অভিসম্পদের রাত্রে মাটির উপর বুকে হেঁটে বেড়ায়, বাট বয়। ভয় হয় না এরপর? স্বর্ণ তরি তরকারি বেঁচে বেড়াত, এই ছিল তার জীবিকা। 3-4 ক্রোশ দূরের হাট থেকে কিনে আনত, বেচত আশেপাশের গ্রামে। পান, কাঁচকলা, শাক, কুমড়ো এই সবই আমাদের গ্রামে সে বেচত না, আশেপাশের গ্রামেই বেচত। গ্রামের কারো বাড়িতে ঢুকতে সে চাইত না, কি জানি কার অনিষ্ট করে বসবে সে। তার ভেতর যে লোভটা আছে, সে যখন লক লক করে জিভ বার করবে তখন স্বর্ণের বারণ তো সে শুনবে না। কিন্তু স্বর্ণ যে লজ্জায় মরে যাবে, ওর ভেতরের ডাইনিটা তো ওর অধীন নয়, সেই তো ওর জীবনের মালিক, তারই হুকুমে ওকে চলতে হয়। তার হুকুম ছাড়া ওর মরবারও অধিকার নেই। তার ভিতরের যে ডাইনিটা, সে এক সিদ্ধ বিদ্যা। তা কোনো নতুন মানুষকে না দেওয়া পর্যন্ত স্বর্ণ মরবে না। স্বর্ণের মাসি কে যেন ছিল ডাইনি। মৃত্যুকালে আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছিল, কিন্তু কেউই যায়নি, ভয়ে যায়নি। যদি সে কোনো কৌশলে তাকে দিয়ে যায় ওই সর্বনাশা ভয়ঙ্কর বিদ্যা, সে যে ডাইনি হয়ে যাবে। মৃত্যুর পর স্বর্ণ গেল, নিশ্চিন্ত হয়েই গেল। বিদ্যা সে তো কাউকে দিয়েই দিয়েছে, না হলে মরণ হলো কেমন করে? গিয়ে দেখল তখন মাসির অনেক আত্মীয় এসেছে। আত্মীয় যা ছিল ভাগ করে নিয়েছে, সকলে চলে গেল। বিধবা তরুণী স্বর্ণ বসে রইল দাওয়ার উপর, তার যেমন অদৃষ্ট। হঠাৎ ম্যাও ম্যাও শব্দ করে মাসির পোষা বিড়ালটা তার পা ঘেঁষে বসল। ওটাকে কেউ নিয়ে যায়নি। বিড়ালটা তার পায়ে পা ঘষল, গড়গড় শব্দ করল, লেজটা উঁচু করে তার নাকে মুখে ঠেকিয়ে দিল, যেন বলল, আমাকে তুমি নিয়ে চলো, তুমি কিছুই পাওনি, আমাকেও কেউ নেয়নি। স্বর্ণের মায়া হলো, নিয়ে এলো বিড়ালটাকে। মাছ ভাত দুধ খাওয়ায়, কোলের কাছে নিয়ে শোয়। পাশের জেলে পাড়ায় যায়, বাউরি পাড়ায় যায়। সেদিন হইচই উঠল জেলে পাড়ায়। জেলেদের একটা কচি ছেলের কি হয়েছে, ধনুকের মতো বেঁকে যাচ্ছে, আর কাঁদছে কাঁদছে, যেন বেড়ালের মতো আওয়াজ করে, অবিকল বিড়ালের শব্দ। গুনিন এলো, গুনিন দেখে বলল, ডাইনির কাজ। কিন্তু কিন্তু কি? ডাইনিটা মনে হচ্ছে, বলতে হলো না শেষটা। স্বর্ণের বেড়ালটা ছুটে এলো উঠোনে, রোয়া ফুলিয়ে লেজ ফুলিয়ে ও শব্দ করে থাবা পেতে বসল। এই তো বিড়ালটা, এইটাই ডাইনি। বিড়াল ডাইনি? হ্যাঁ, কোন ডাইনি মরার সময় দিয়ে গেছে ওকে ডাইনি বিদ্যা। ঠিক কথা, স্বর্ণের মাসি ছিল ডাইনি, বিড়ালটা তো তারই। কি সর্বনাশ! একটা জোয়ান জেলের ছেলে দুরন্ত ক্রোধে বসিয়ে দিল এক লাঠি তার মাথার উপর। মাথাটা প্রায় চুর হয়ে গেল, কিন্তু তবু মরল না। লেজ পাঁচড়াতে লাগলো, নখগুলো বের করে মাটির উপর আঁচড়াতে লাগলো। গুনিন বলল, সাবধান, কেউ কাছে যাবে না। ও এখন ডাইনি মন্ত্রটি দেবার চেষ্টা করবে, নইলে ওর মৃত্যু হবে না। সে মন্ত্র পড়ল, নিজের অঙ্গ বন্ধন করল, তারপর সন্তর্পণে লেজে ধরে বের করে ফেলে দিয়ে এলো গ্রামের প্রান্তে। স্বর্ণ ঘরে বসে সভয়ে কেঁপে উঠল। লোকে তাকে গাল দিয়ে গেল, কেন এনেছিল ও এই পাপকে? সন্ধ্যের মুখে কটি ছেলে পথ দিয়ে গেল, তারা বলে গেল বিড়ালটা এখনো মরেনি।
কি গোঙাচ্ছে বাপরে, শিউরে উঠল তারা। স্বর্ণ গেল চুপি চুপি, না দেখে থাকতে পারল না। সাদা দুধের মতো বিড়ালটার রং, ধুলোয় পিঙ্গল হয়ে গেছে। কি যন্ত্রণাকাতর শব্দ। স্বর্ণ এগিয়ে গেল, 2 পা 1 পা করে, তাকে স্পর্শ করল। বিড়ালটা মরে গেল। স্বর্ণের এ কি হলো? স্বর্ণের চোখে এ কি দৃষ্টি? এ কি হলো তার? এসব সে কি দেখছে? ওই যে গর্ভবতী ছাগলটা যাচ্ছে, তার গর্ভের মধ্যে সে 2টো ছানা দেখতে পাচ্ছে। ওই যে কলা গাছটা, ওর ভেতর দেখতে পাচ্ছে কলার মোচা। তার জিভ সরস হয়ে উঠছে, লক লক করে উঠছে। এ কি হলো তার? এমনি করে নাকি স্বর্ণ হয়েছিল ডাইনি? সে আবার কাউকে ডাইনি বিদ্যা দেবে, তবেই তার মরণ হবে। নইলে ওই মাথা ভাঙা বেড়ালটার মতো কাতরাবে কাতরাবে কাতরাবে, তবু তার মৃত্যু হবে না। মৃত্যু চোখের সামনে বসে থাকবে। ও বলবে, আমাকে নাও, আমাকে নাও। মৃত্যু বলবে, কি করে নেব এই বিদ্যা? তুই আগে কাউকে দে, নইলে তো পারবো না। স্বর্ণের হাত নাই তার ভেতরে ডাইনির উপর। সে কি গ্রামের কারোর বাড়িতে যেতে পারে? আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচেছিল। আমি বলতাম স্বর্ণ পিসি। ছেলেবেলায় কখনো সামনে যেতে সাহস হতো না। বড় হবার পর ও পথে গিয়েছি এসেছি। নিজের ঘরের মধ্যে আধো অন্ধকার আধো আলোর মধ্যে চুপ করে বসে থাকতে দেখেছি। কারোর সঙ্গে কথা বলতো না। কেউ কথা বললে তাড়াতাড়ি 2-1টা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। আমার বয়স যখন 20-22 বছর হলো, তখন আমি তার বেদনাটা বুঝতে পারলাম। মর্মান্তিক বেদনা ছিল তার। নিজেও সে বিশ্বাস করত সে ডাইনি। কাউকে স্নেহ করে মনে মনে সে শিউরে উঠত। কাউকে চোখে দেখে ভালো লাগলে সে চোখ বন্ধ করে ফেলত। তার আশঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে। হয়তো খেয়ে ফেলেছে বলেও শিউরে উঠত। মনে হতো ডাইনির মন্ত্র, বিষাক্ত তার ভালোবাসা, লোভ হয়ে তীরের মতো গিয়ে তাকে বিঁধে ফেলেছে তার হৃৎপিণ্ডে। ডাইনিতে আজ আর বিশ্বাস করি না, একালের ছেলেরাও করে না। কিন্তু স্বর্ণ ডাইনির ডাইনিত্বের একটি বিচিত্র পরিচয় আমার স্মৃতিতে অক্ষয় হয়ে আছে, সেই কথাটি বলবো। তখন আমার বয়স 9 কি 10, কিন্তু ঘটনাটি আজও মনে হয় এই কদিন আগের দেখা ঘটনা। হঠাৎ শুনলাম ও পাড়ার অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে। অর্থাৎ ডাইনি নজর দিয়ে দৃষ্টিবাণে বিদ্ধ করেছে, তার ভিতরে প্রবেশ করে তাকে শুষে খাচ্ছে। গ্রামটা একেবারে তোলপাড় করে উঠল। বিখ্যাত গুণিন ছিলেন আমাদেরই বাড়িতে। আমার বাবা গ্রামের বাইরে বাগানে তারা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেইখানে থাকতেন এক সন্ন্যাসী, পশ্চিম দেশীয় সাধু। আমি তাকে বলতাম গোসাই বাবা, অর্থাৎ গোস্বামী বাবা। তিনি জানতেন অনেক বিদ্যা। তাকে খবর দেওয়া হলো, তিনি এলেন। আমি তারই সঙ্গে গেলাম স্বর্ণ ডাইনির কীর্তি দেখতে এবং গোসাই বাবার ডাইনি তাড়ানো দেখতে। অবিনাশ দাদা, অবিনাশ মুখুজ্জির বয়স তখন 17-18। বাড়িতে আছে মা আর 2 বোন। অবিনাশ দাদার মা গোসাই বাবাকে বলেন গোসাই দাদা, অবিনাশ দাদা বলেন গোসাই মা। অবিনাশ দাদার বাড়ি তখন লোকে লোকারণ্য। স্বর্ণ ডাইনি অবিনাশকে খেয়েছে। রামজি সাধু ঝাড়বেন। অবিনাশ দাদা শুয়ে আছেন, চোখ বন্ধ, প্রবল জ্বর, ডাকলে সাড়া নেই। মাথার শিওরে বসে মা, পাশে বসে বোন, চোখের জল ফেলছেন। রামজি সাধু গিয়ে এক পাশে বসলেন, তার পাশেই আমি। ডাকলেন, ভাগনা, অবিনাশ ভাগনা। কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা। অবিনাশ। গায়ে নাড়া দিলেন। এবার অবিনাশ ঘুরে শুনল, বলল, মর হাগরে গোসাই, আমি মেয়ে ছেলে, আমার গায়ে হাত দিচ্ছিস কেন?
तू कौन? মেয়ে ছেলে? কে রে তুই? অবিনাশ দাদা উত্তর দিল না। तू কে রে? বলবো না। বলবি না? না। মন্ত্র পড়া শুরু হলো। বীর বীর করে মন্ত্র পড়েন আর ফু দেন। ছু, ছু, ছু। পরিত্রাহী চিৎকার করে অবিনাশ দাদা। বলছি বলছি বলছি। তবু মন্ত্র পড়া চলল, সঙ্গে সঙ্গে ফুৎকার। ছু, ছু, ছু। বাবারে, মারে, মরে গেলাম রে। ও গোসাই, আর মেরো না, আমি বলছি বলছি। बोल बोल, तू के? बोल। আমি স্বর্ণ। আজও স্পষ্ট কানে শুনতে পাচ্ছি। আমি স্বর্ণ, চোখে সব দেখতে পাচ্ছি। থাক সে কথা। গোসাই প্রশ্ন করলেন, স্বর্ণ? तू काहे यहाँ? हाँ? এখানে কাহে? আমি একে খেয়েছি যে। हाँ हाँ, वो तो জানছি। वही तो শুধাচ্ছি, কাহে কাহে খেলি? কি করব? আমার ঘরের সামনে দিয়ে এই বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল। আমি থাকতে পারলাম না। আমি আম না পেয়ে ওকেই খেলাম। কাহে? তুই মাংলি না কাহে? কাহে বললি না আমাকে দাও? কি করে বলবো? একে লোভের কথা, তার উপরে মেয়ে লোক। আমি লজ্জায় বলতে পারলাম না। এবার তুই যা, ভাগ। না, তোমার পায়ে পড়ি, আমাকে যেতে বলো না। আদেশের সুরেই গোসাই বললেন, যা তুই, আমি বলছে। বিদ্রোহ ঘোষণা করল অবিনাশ দাদার মুখ দিয়ে স্বর্ণ ডাইনি। না না? আচ্ছা এ দিদি, সরিষা লে আয়। সর্ষে এলো। হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠল অবিনাশ দাদা। বাবারে, মারে, ওরে মেরে ফেললো রে, ওরে বাবারে। আবার মারলেন সর্ষের ছিটা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, আর মেরো না, আমি যাচ্ছি। যাবি? হ্যাঁ, যাব। সঙ্গে সঙ্গেই অবিনাশ দাদা কেঁদে উঠল। ওগো, যেতে যে পারছি না গো। পারছিস না? চালাকি লাগাই আছিস? হ্যাঁ? হাত তুললেন রামজি সাধু, মারবেন ছিটে। অবিনাশ দাদা চিৎকার করলো আবার, না না, যাচ্ছি। যাবি? হ্যাঁ, যাব। তব এক কাম কর, ঘরের বাহারে এক কলসি মে জল আছে, তাতে উঠায়া লে যা, नहीं তো। তাই তাই যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালো। দাদার মা ধরতে গেলেন। রামজি বাবা বললেন, না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলো। চোখে বিহব্বল দৃষ্টি তার। ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল। সেটার কানা দাঁতে কামড়ে তুলে নিল। দাঁতে ধরেই সে নেমে গেল সিঁড়ি বেয়ে। উঠানে নামলো। বাইরের দরজার সামনে এসে দাঁড়ালো। দাঁত থেকে কলসিটা খসে পড়ে ভেঙে গেল। সে নিজেও পড়ে গেল মাটির উপর। ধরলেন গোসাই বাবা। এবার বিপুল বলশালী পশ্চিম দেশীয় সন্ন্যাসী সদ্য যুবা অবিনাশকে ছোট ছেলেটির মতো পাছা খুলে করে তুলে উপর এনে শুয়ে দিলেন। গোসাই বাবার পাশে পাশেই রয়েছি আমি। এবার গোসাই বাবা ডাকলেন, অবিনাশ মামা, হ্যাঁ? কেমন আছো? ভালো আছি। কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল। আমার শিশুচিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল। স্বর্ণ সে দফায় যে মার খেয়েছিল একথা বলাই বাহুল্য। অনেকদিন পর, তখন আমার বয়স 13-14 বছর, স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করলো। পান তরকারি নিয়ে আসতো। শুনলাম ফুল্লরা তলায় যাওয়া আসার পথে স্বর্ণের সঙ্গে মায়ের কথাবার্তা হয়। মা তাকে বলতেন ঠাকুরঝি। ওইটুকুতেই সে কৃতার্থ। স্বর্ণ আসতো এরপর আমাদের বাড়ি। আমার ভয় চলে গেল। স্বর্ণকে বুঝতে লাগলাম। পথে যেতাম, স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে।
অথবা আধো অন্ধকার ঘরের দরজাটা ঠেস দিয়ে বসে আছে। নিঃসঙ্গ পৃথিবী, পরিত্যক্ত স্বর্ণ। স্বর্ণ ছাড়া আরো অনেক ডাইনি ছিল, তার চেয়ে গল্পও ছিল আরো অনেক বেশি। প্রকাণ্ড মাঠে একটা অশ্বত্থ গাছ ছিল। মাঠটার চারদিকে আর যে গাছগুলো ছিল সেগুলো সবই বট। মাঝখানে ছিল ওই অশ্বত্থ গাছটি, খানিকটা হেলে দাঁড়িয়েছিল। একদিকে শিকড় উঠে বেরিয়ে পড়েছিল। মনে হতো গাছটার আধখানা আছে আর আধখানা নাই। শুনতাম ওটা ডাকিনীর গাছ। দেশে নাকি ছিল ভারী এক গুণিন। কাউরে অর্থাৎ কাম রূপের বিদ্যাও তার জানা ছিল। একদিন গরমকালের রাত্রে গ্রামের প্রান্তে বসে কয়েকজন বন্ধু বান্ধব মিলে গাল গল্প করছে। এমন সময় আকাশ পথে একটা শব্দ শোনা গেল। প্রচন্ড বেগে যেন একখানা মেঘ উড়ে চলছে। সকলে বিস্মিত, এ কি আশ্চর্য মেঘ তো। গুনিন হেসে বলল, মেঘ নয়, গাছ উড়ে চলেছে। গাছ? গাছ উড়ে চলে? কি বলছো? চলে। কামরূপের ডাকিনী বিদ্যা যারা জানে তারা গাছে বসে বিদ্যার প্রভাবে উড়িয়ে নিয়ে চলে দেশ থেকে দেশান্তরে। ডাকিনী চলেছে আকাশ পথে। বিশ্বাস করল না কেউ। বলল, তুমি ধোঁকা দিচ্ছ, দেখবে। দেখাও। গুণিন হাঁকতে লাগলো মন্ত্র। আকাশে চিৎকার উঠল, চিলের মতো চিৎকার। একসঙ্গে যেন 20-25টা চিল দুরন্ত ক্রোধে আকাশের বুক চিরে চিৎকার করে উঠল। সকলে ভয় পেয়ে কেঁপে উঠল, কিন্তু গুণিন আপন মনে মন্ত্র উচ্চারণ করেই চলল। মেঘের মতো জিনিসটার গতি থামল না, কিন্তু সে সামনে আর ছুটল না। পাক খেয়ে ঘুরতে লাগল। ঘুরতে ঘুরতে মাটির উপর নেমে এলো এক অশ্বত্থ গাছ। গুণিনের মন্ত্র তখনও থামেনি। মাটি ফাটল, গাছের শেকড় মাটির সেই ফাটলে ঢুকল। গাছটি এখানে জন্মানো গাছের মতো সোজা হয়ে দাঁড়াল। তার চেয়েও বিস্ময়ের কথা, গাছের মাথায় দেখা দিল অপরূপ সুন্দরী এক মেয়ে। এক পিঠে এলো চুল, কিন্তু সম্পূর্ণ বিবস্ত্রা। লোকে মাথা হেট করল। ডাকিনী বলল, আমাকে নামালে তুমি গুণিন 10-এর সামনে এই অবস্থায়? আমাকে লজ্জা দিলে। আমি ডাকিনী হলেও মেয়ে ছেলে। আমার লজ্জা রক্ষা করো, আমাকে কাপড় দাও। গুণিন হাসল। ডাকিনী তখন হাত বাড়িয়ে বলল, দাও, কাপড় দাও। গুণিন হেসে ঘাড় নাড়ল। সবুর করো। কিন্তু যারা গুণিনের সঙ্গী তাদের সবুর হল না। একজন বলল, ছি ভাই। গুণিন তাকে ধমকে দিল, না। ততক্ষণে একজন অতর্কিতে গুণিনের কাঁধের গামছাটাই টেনে মেয়েটিকে ছুড়ে দিল। গুণিন আতকে উঠল, করলি কি, করলি কি? ডাকিনী খিলখিল করে হেসে উঠল। গামছাখানায় মাথা থেকে পা পর্যন্ত সামনের দিকে ঢেকে নিয়ে হেট হয়ে পায়ের দিকে গামছাটার প্রান্তটা ধরে উপরের দিকে টেনে নিয়ে পিছনের দিকে মাথা পার করে ফেলে দিল। গুণিন মর্মান্তিক চিৎকার করে উঠল। সকলে সভয়ে দেখল গুণিনের চামড়াও পায়ের দিক থেকে ছিঁড়ে গুটিয়ে ক্রমশ মাথার দিকে পিছনে চলে গেল। চামড়া ছাড়ানো মানুষটা পশুর মতো আর্তনাদ করে উঠল। সে গিয়ে উঠল আবার সেই চাপল গাছে। গুণিন সেই অবস্থাতে তখনও মন্ত্র পড়ছিল, কিন্তু আধখানার বেশি মন্ত্র সে পড়তে পারল না। গাছটা আধখানা উঠল না, আধখানা ছিঁড়ে আবার উঠল আকাশে। আবার আকাশে শব্দ হতে লাগলো। উড়ন্ত মেঘের মতো চলে গেল কোথাও নিরুদ্দেশ হয়ে। এই অশ্বত্থ গাছটা সেই আধখানা গাছ। আজ সে কালের পরিবর্তন হয়েছে। ডাইনিতে বিশ্বাস ধীরে ধীরে লোপ পেয়ে আসছে। ডাইনিও আজ আর নেই বললেই চলে। অশিক্ষার গাঢ় অন্ধকারে যারা আজ ডুবে আছে তাদের মধ্যে হয়তো আছে। সেকালের ডাইনির বিচিত্র গল্প আজ লোকে ভুলে আসছে। এই গল্পগুলির মধ্যে শুধু অন্ধবিশ্বাসী তো নাই, আছে কত মানুষের মর্মান্তিক বেদনা। সারাটা জীবন তারা
এই অপবাদের গ্লানি বহন করে চলত। নিজেরাও বিশ্বাস করে নিত এই অপবাদকে সত্য বলে, আর ভগবানকে ডাকত স্বর্ণের মতো, আমার এ লজ্জার বোঝা নামিয়ে দাও প্রভু, এ ভয়ঙ্কর জীবনের অবসান করো। চোখের জল মুছে ফেলত কাপড়ের আঁচলে, মাটিতে কোন ক্রমে এক ফোঁটা ঝরে পড়লেও শিউরে উঠত। মা বসুমতীর বুক যে জ্বলে উঠবে। বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহিনী ডাইনি, পড়ে শোনাচ্ছিল সেতু। আর আমাদের প্রথম পর্ব শেষ হয়ে গেল এখানে। কিছুক্ষণ সময় বাকি আছে রাত 12টার খবরে, তার আগে কয়েকটা SMS পড়তে হচ্ছে। কোত্থেকে পড়ি, প্রচুর SMS এসে গেছে এতক্ষণে। আশা করি প্রথম পর্বের এই কাহিনী খুবই ভালো লেগেছে সবার, এবং তারাশঙ্করের প্রচুর উপন্যাস কাহিনী আছে। এই কাহিনীটা ডাইনি অনেক বিখ্যাত একটি উপন্যাসটা ছোট গল্প না, বড় গল্প, উপন্যাসও না ঠিক। চমৎকার লাগলো সেতুর কণ্ঠে শুনতে। অনেকেই লিখে পাঠিয়েছেন, খুব ভালো লেগেছে কাহিনীটি। সারা লিখেছে ফার্মগেট থেকে, আমার মনটা ভালো নেই। একবার লিখেছিলে কিন্তু এই কথাটা। রাকিব খান লিখেছে, আবার ভয় দেখিয়েছে আমাকে। আচ্ছা, কৌশিক শর্মা আবারও একই SMS বারবার ঘুরে ফিরে আসছে বোধহয়। মুক্তি লিখেছে ঢাকা থেকে, হাই আমি ভয় পাই না। আর সময় শেষ, অর্থাৎ আমি আর SMS এখন পড়তে পারছি না, আমাদেরকে খবরে যেতে হবে। তো খবর থেকে ফিরে এসে আবার হয়তো বাকিদের SMS পড়ে মূল কাহিনীতে চলে যাব। তো ঠিক আছে, এখানে আজ মানে SMS এর পড়া আপাতত এই পর্যন্তই থাকুক। ছোট্ট একটা বিরতি নেব, রাত 12টার খবর শুনে ফিরে আসছি শারমিন আবারও কুয়াশায়। আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা খবর যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 আর যে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজ সঙ্গে থাকবে। বন্ধুরা, ঘড়িতে রাত 12টা বেজে 7:14 সময় হয়ে গেছে কুয়াশার মূল গল্পের সময়, গল্প বলার সময়, এবং সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে কুয়াশার মূল কাহিনী কখন সম্প্রচার করা হবে। তো ঠিক আছে, চলে যাব কুয়াশার মূল কাহিনীতে। এবং আজকের মূল কাহিনী যার লেখা, তার নাম হচ্ছে মোহাম্মদ রিদওয়ানুল হক, আমাদের একজন শ্রোতা। আপনারা জানেন সবাই যে আমরা মাসখানেক আগে ঘোষণা দিয়েছিলাম যে কুয়াশাতে আপনিও অংশগ্রহণ করতে পারেন। কিভাবে অংশগ্রহণ করতে পারেন সেটা হচ্ছে স্ক্রিপ্ট লেখার একটা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিলাম আমরা। তো সেই প্রতিযোগিতায় আজকে রিদওয়ানুল হক সহ আরো একজন, কিছুদিন আগে যার কাহিনী আমরা সম্প্রচার করেছিলাম, 2 জন বিজয়ী হয়েছেন এ পর্যন্ত। তো মোটামুটি 3 জন বিজয়ী হলে আমরা 3 জনকে একসঙ্গে ডেকে পুরস্কার দেব। তার আরো বাছাই চলছে, আরো আগামীতে অবশ্যই আসবে, এবং প্রতিযোগিতা চলছে এখনো, আরো সামনে আরো কিছুদিন চলবে। তো কিভাবে প্রতিযোগিতায় স্ক্রিপ্ট পাঠাবেন সেই নিয়ম আমরা এখন না, গল্প শেষ করে আজকে সব শেষে আজকে বলে দেব। কিন্তু তার আগে আজকে যিনি পাঠিয়েছেন মোহাম্মদ রিদওয়ানুল হককে অভিনন্দন জানাচ্ছি। এত চমৎকার একটি স্ক্রিপ্ট পাঠিয়েছেন, আপনারা শুনলে বুঝতে পারবেন আজকের কাহিনীটি কি। গতকাল রাত থেকে আমি ফেসবুকে ফ্যান পেজে দিয়ে দিয়েছি যে আজকের কাহিনীটি বেশ ভয়াবহ মানে বেশ কাহিমকর একটি কাহিনী। তো শুনবো আমরা এখন। আর এটির অভিনয় অংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি, এবং যারা অভিনয় করেছেন এবং অনেক অভিনয় যারা করেছেন, অনেকগুলো চরিত্র আছে, সবার নাম শেষে বলছি, এবং সাউন্ডে ছিলেন খালেদ। তো আমরা ঠিক আছে আজকে শুনি কাহিনীটা। আপনার কাহিনীটা শুনতে শুনতে আমাকে লিখতে পারেন আপনারা ভাগে ভাগে, যারা আমার সঙ্গে আছেন 2221 এই নাম্বারে। তো প্রথম পর্ব এখন শুনছি, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন। আর আরো লিখতে পারেন আপনারা আর যে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজে। তাহলে শুরু করি। জীবনের আড়ালে লুকিয়ে থাকে বিচিত্র হাজারো ঘটনা। সব ঘটনার ধরন একরকম হলেও তার গতি প্রকৃতি বিভিন্ন ধরনের। কিছু ঘটনা সুখের ভেলায় ভাসায়, আবার কিছু ঘটনা দুর্বিষহ কষ্টে কাঁদায়, যার অসহনীয় যন্ত্রণা অসহ্য করে তোলে জীবনটাকে। কেউ নীরবে সইতে পারে,
আবার কেউ বেছে নেয় নিঃশব্দে চলে যাবার শেষ সিদ্ধান্ত। আজকে যার গল্প বলতে শুরু করলাম, জানি না এ তার কেমন সিদ্ধান্ত। গল্পটা শুনে হয়তো কাল্পনিক মনে হতে পারে লেখকের আনাড়ি হাতের সাজানো নিতান্ত কিছু অবাস্তব পংক্তিমালা। তবে হলফ করে বলতে পারি, প্রতিটা গল্পের মাঝে বিচরণ করে বেড়ায় বাস্তবতার প্রতিচ্ছবি। এই গল্পে হয়তো ভুলেই সেই কঠিন বাস্তব এসে গেছে, কিন্তু কি সেই ভুল? জানতে হলে থাকতে হবে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে। 5 তলা বিশিষ্ট বেগম রোজিনা ছাত্রীনিবাসের 2য় তলার 202 নম্বর রুমে থাকে 5টা মেয়ে, সাবিনা, রীতা, জ্যোৎস্না, লাকি আর জয়া। হই হুল্লোড় করে তাদের দিনগুলো কেটে যায় অনায়াসে। মনেই হয় না তারা নিজেদের ঘর ছেড়ে শহরের এই হোস্টেলে দিনানিপাত করে চলেছে। 5 জনই যেন এক মায়ের পেটে জন্ম নেয়া 5 জন সন্তান। এখানে কাটিয়ে দেয়া এতগুলো বছরে কারোর মাঝে কোনো দিন কখনো সামান্যতম মনোমালিন্য হয়নি। তাদের ভেতরে লাকি খুবই চঞ্চল ধরনের মেয়ে। সবাইকে সেই হাসি খুশি রাখতে চেষ্টা করে। এরমে সে থাকলে কারোর মুখ গোমরা করে রাখার কোনো উপায়ই নেই। তবে মাঝে মাঝেই ও কেমন যেন হয়ে যায়, খুবই বিষণ্ণ আর মনমরা হয়ে নিজের সিটের এক পাশে জড়ো সড়ো হয়ে বসে থাকে। আজকেও তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। বোঝাই যাচ্ছে তার বেশ মন খারাপ, কিন্তু মন খারাপ থাকলেও সেটা বড় জোর 1-2 ঘন্টা, তারপরেই তো সে এর ওর সাথে খুনসুটিতে মেতে উঠবে। এখন সবাই হইচই করলেও সেদিকে আজ তার কোনোই খেয়াল নেই। রুমের এক কোণে গুটি সুটি হয়ে বসে আছে লাকি। তার এমন পরিবর্তনে রুমের অন্যান্য সদস্যরাও খুবই বিচলিত হয়ে পড়েছে। সবাই নিজেদের সাধ্যমতো চেষ্টা করে চলেছে লাকির মুখ থেকে কথা বের করার জন্য, কিন্তু লাকি যে নিশ্চুপ হয়ে বসে আছে, কারোর দিকে কোনো খেয়াল নেই। মনে হচ্ছে যেন একটা জড় পদার্থ। জ্যোৎস্না আর জয়া চেপে ধরে ওকে। লাকি, এই লাকি, কি হয়েছে রে তোর? কি সমস্যা আমাকে বল। দেখ লাকি, সমস্যা হলে নিজের মধ্যে চেপে রাখতে নেই, আমাদেরকে খুলে বল। তোর সমস্যার কথাগুলো আমাদের সাথে শেয়ার কর, তোর মনটা হালকা হবে। কি হয়েছে রে লাকি? কি সমস্যা তোর? আজ 2 দিন ধরে দেখছি তুই কেমন যেন মনমরা হয়ে আছিস। ক্লাসে যাস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। কি ব্যাপার বলতো? এই লাকি, কথা বল বলছি। তুই এরকম করলে কিন্তু আমাদের একটুও ভালো লাগে না, তুই বুঝিস না এটা? লাকি, সাইদ ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে তোর? উফ, তোরা এমন করছিস কেন বলতো? আমার কারোর সাথে কিচ্ছু হয়নি, এমনিতেই মনটা ভালো নেই। না লাকি, কিছু একটা তো হয়েছে, বল না প্লিজ। উফ, অশান্তি। বললাম তো আমার কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। এমনিতেই মনটা ভালো নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না। আগে বল কি হয়েছে। ধ্যাত, আমি চললাম ছাদে। লাকি, এই লাকি, দাঁড়া দাঁড়া বলছি। লাকি, আমার পেছন পেছন কেন আসছিস? আমাকে একা থাকতে দে না প্লিজ, আমাকে একা থাকতে দে তো। তোরা যা এখান থেকে। কেন পাগলামি করছিস? কি হয়েছে আরে আগে বলবি তো। তুই যাবি এখান থেকে। আশ্চর্য ব্যাপার, কোনো সমস্যা হলে শেয়ার কর আমাদের সাথে, আমরা চেষ্টা করবো সেটা সমাধান করার। তোদের কারোর কোনো সাহায্যের আমার দরকার নেই। এখান থেকে যাবি কিনা বল, আর না গেলে আমি কিন্তু ছাদ থেকে লাফ দেবো। লাকির এমন কথায় অবাক হয়ে যায় জয়া। ব্যর্থতার নিঃশ্বাস ফেলে চলে আসে নিজের রুমে। আচ্ছা, কি হলো মেয়েটা? কোনো সমস্যা হলে সেটা নিজের ভেতর রেখে দিয়ে কষ্টই তো বাড়বে নাকি? তার চেয়ে সবাইকে বললে অন্তত সান্ত্বনাটুকু তো পাবে। লাকি দাঁড়িয়ে আছে ছাদের রেলিং ঘেঁষে। আজকের আকাশটা অপূর্ব, কি সুন্দর আর কি মায়াবী। স্নিগ্ধ জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে সমস্ত রাতের পৃথিবী। কোথাও এক ফোঁটা মেঘও নেই। তারাগুলো অপরূপ সাজে সেজেছে, মিটমিট করে জ্বলছে চাঁদের চতুর্দিকে। ওই তো চাঁদ কেমন যেন বাঁকা ঠোঁটে হাসছে। লাকির মনে হতে লাগলো যেন তাকে তাচ্ছিল্য করে হাসছে চাঁদটা। হঠাৎ একটা শীতল হাওয়া আলতো করে তার গায়ে লাগতে শুরু করেছে। কি মিষ্টি হাওয়া! সব মিলিয়ে ছাদের পরিবেশটা খুবই চমৎকার, খুবই চমৎকার। কিন্তু কেন জানি না
লাকির কাছে এসব অর্থবহ মনে হচ্ছে না। মনে হচ্ছে দূরে চলে যেতে, অনেক অনেক দূরে, যেখানে থাকবে না জীবনের এই ভয়াল উত্থান পতন। বাতাসের সাথে দোল খেতে খেতে একটা শব্দ ভেসে আসছে ওর কানে। ভালো করে মন দিয়ে শুনতে চেষ্টা করছে সে। হ্যাঁ, সানাইয়ের সুর। কি ভয়ঙ্কর একটা শব্দ! এত সুন্দর একটা পরিবেশে এই শব্দটার কি প্রয়োজন? ওই উপরওয়ালার আজব লীলা খেলা বোঝা বড় দায়। মানুষের জন্য এমন কিছু সৃষ্টি করে বসে আছেন যা মানুষ ঘুরাক্ষরেও চায় না। যখনই না চাওয়াটাই পাওয়ায় রূপ নেয়, তখন জীবনটাই বেসামাল হয়ে পড়ে। সানাইয়ের বিষাদ সুর কামারের হাপড়ের মতো বুকের উপর আঘাত করে চলেছে একের পর এক। বুকটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে লাকি। জীবনের প্রতি মায়া শেষ হয়ে আসছে। ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিই একেবারে। এ কি হয়ে গেল তার? জীবনের তো কেবল মাত্র শুরু, আর শুরুতেই এত বড় ছন্দপতন। তাহলে বাকি জীবনটাতেই বা কি হবে? সত্যি কি তাহলে স্তব্ধ করে দেবে জীবনের গতি? না, তা কিভাবে সম্ভব? পাবলিক বাসে ছেলেটার সাথে পরিচয়। প্রথম দেখাতেই কেমন জানি ভালো লেগেছিল তার। সেখানেই কথা বলা শুরু। স্টপেজে নেমে যাওয়ার আগ মুহূর্তে ছেলেটা ফোন নাম্বার না দিয়ে ছাড়েনি। সেখান থেকে একই পথ ধরে হাঁটতে হাঁটতে দুজন আজ অনেক দূরে চলে যেতে শুরু করেছে। অতীতের ফেলে আসা দিনগুলোর কথা একে একে মনে পড়ে যেতে লাগলো লাকির। আন মনে তলিয়ে যেতে শুরু করেছে সেই সোনা ঝরা দিনগুলোতে। একসময় মনে হতে লাগলো কেউ যেন তার পিছনে এসে দাঁড়িয়েছে। ফিরতেই দেখা গেল জয়া। সাইদ ভাইয়া ফোন করেছে, নে ধর, কথা বল। আমি কথা বলবো না, তোর ইচ্ছা হয় তুই বল, আর বলে দিস আমি কাউকে চিনি না। আমার চেয়ে তুই বললেই বেশি ভালো হয়। ফোনটা রেখে গেলাম, ইচ্ছে হলে কথা বলিস। কি হয়েছে তোমার? এখানে ফোন করতে মানা করেছি না? আবার কিছু না ফোন করেছো? কি করব বলো, লজ্জা শরম যে নেই। ঢং ছাড়ো, তোমার সাথে ঢং করার সময় আমার নেই। কাল একটু দেখা করবে? কার সাথে? তোমার সাথে? হা হা হা। আমি রাখলাম। ভবিষ্যতে আমাকে আর বিরক্ত করো না প্লিজ। 2 টাকার মুরদ নাই, বেটা আবার প্রেম করতে চায়। আমি যে আপনাকে বিরক্ত করবই, না করে কি করব বলেন? আপনার মতো তো আর আমার বড়লোক বাবা নেই। এই দেখছেন না, আমার কাছ থেকে বাচ্চা মেয়েটাকে কেড়ে নিয়ে কেমন করে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাছাড়া কি করবে? কতদিন হচ্ছে বলো তো? তাকে প্লিজ একটু বুঝতে চেষ্টা করো। আমার এখনো লেখাপড়া শেষ হয়নি। বিয়ে করে তোমাকে কি খাওয়াবো? তার উপর আমি পরিবারের বড় ছেলে। তুমিই বলো, এই মুহূর্তে কোনো কিছু চিন্তা করা কি আমার পক্ষে সম্ভব? আর তুমি যদি বুঝতে চেষ্টা না করো, তাহলে আমি কোথায় যাব? তুমি কি জানো না, তুমি আমার সান্ত্বনার শেষ আশ্রয়। আমি বুঝে কি করব? আমার ফ্যামিলি তো আর বুঝতে চায় না। তুমি যেমন তোমার পরিবারের সবার বড়, আমিও তেমনি সবার বড়। আমার ছোট আরো 2 বোন আছে। ঠিক এই মুহূর্তে আমার বিয়ে দিয়ে আমার বাবা মার জন্য ফরজ হয়ে পড়েছে। সেটা যদি তুমি বুঝতে চেষ্টা না করো, তাহলে তো আমার আর কিচ্ছু করার থাকবে না। লাকি প্লিজ, আমাকে আরেকটা বছর সময় দিতে পারো না? আমার কাছে মানে? বলো আমার ফ্যামিলির কাছে। প্লিজ লাকি, তুমি ওনাদের একটু বোঝাও না। কেন? কি জন্য? সেদিন যে খুব বড় মুখ করে বললা তুমি আমাকে ভালোবাসো না, তাহলে? উফ, তোমার এসব কথা ধরার অভ্যাসটা আর গেল না। এই জিনিসগুলো একটু পাল্টাও। কি বলতে কি বলেছি তাই বলে এতদিন ধরে এভাবে শাস্তি দিবে? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সত্যি বলছো তো? এতক্ষণে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে লাগে। কথা কথা আর কথা। এ কথার যেন কোনো শেষ নেই, নেই আদি নেই অন্ত। কথা শেষ করে আরো কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকে সে। বহুক্ষণ পর বুকটা হালকা হয়ে আসে তার। ছেলেটার ভেতর এক অদ্ভুত সম্মোহনী শক্তি আছে। ওর সাথে কথা বলতে লাগলে পুরো পৃথিবীটাকে ভুলে থাকা যায়। জীবনের প্রয়োজনেই এই ছেলেটাকে তার বড্ড প্রয়োজন, যেভাবেই হোক। চলে যাবার আগে হাসতে থাকা চাঁদটার দিকে এক পলক তাকায় লাগে। এক টুকরো মেঘের মতো খুব
হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে আর ভাবে নিচে যেতে হবে এখন। হোস্টেল সুপার বুঝতে পারলে খবর আছে। রাতে তাদের ছাদে ওঠা হয় না। তারপর ছাদের দরজার দিকে গুটি গুটি পা ফেলে লাকি। আর ঠিক এমন সময়, কোথায় যাচ্ছিস লাকি? দাঁড়া, অনেক দূরে এসেছিস, এবার থাম। প্রেম করবি, ভালোবাসবি, বিয়ে করবি? তোদের মুখে এসব কথা শোভা পায় না। তোরা মানুষ না, তোরা ডাইনি। তোদের রক্ত আমার ভীষণ দরকার, খুব দরকার। কে 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 কথা বলছে আমার সাথে? কে? আমি আমি কে কে? আমি? আমার সামনে এসো। কে তুমি? লাকি যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পানির ট্যাঙ্কের পেছন থেকে বেরিয়ে আসলো কালো একটা কিছু। কুচকুচে কালো লিকলিকে দেখতে একজন, নাকটা হাতির সুরের মতো অদ্ভুত রকমের, প্রায় 2 হাত দীর্ঘ হবে, সারা শরীর লম্বা লম্বা সোনালি পশমে ঢাকা, মুখে 2টা ইয়া বড় বড় দাঁত, মুখ থেকে বেরিয়ে প্রায় গলা পর্যন্ত নেমে এসেছে, টকটকে লাল জিভ, যেন মনে হচ্ছে তাতে রক্ত লেগে আছে। হাত পায়ের নখগুলো কি ভয়ঙ্কর, চোখ 2টো হলুদ বর্ণের। নিজেকে আর বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে পারলো না লাকি, শুধু বুঝতে পারলো তার মুখ থেকে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে আসছে। পরদিন সকাল 10টার দিকে জ্ঞান ফিরল লাকি। সারা রাত গায়ে জ্বর ছিল প্রচুর। তার খাটের চতুর্দিকে দাঁড়িয়ে আছে সবাই, জয়া, জ্যোৎস্না, রিনা থেকে শুরু করে আশেপাশের রুমের সবাই, এমনকি হোস্টেল সুপারও। জ্ঞান ফিরতেই লাকির পাশে বসে মাথায় হাত রাখলো জয়া। লাকির মুখে চোখে কোনো ভাষা নেই। তারপর হঠাৎ তার মনে পড়তে লাগলো কাল রাতে সে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। লোকটার কথা মনে হতেই লাকির চোখে মুখে আবার সে ভয়ের ছাপ ফুটে উঠতে শুরু করলো। লাকি, এখন কেমন লাগছে? কি হয়েছিল তোর? কিছু কি দেখেছিলি? হঠাৎ করে কি হলো তোর? ওকে এখন বিরক্ত করো না, ও এখন ঘুমাক। তুমি ঘুমাও লাকি, তুমি এখন ঘুমাও। সবাই যার যার কাজে যাও। লাকি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লেগে যায়। তারপর সে মন থেকে ঝেড়ে ফেলে দেয় সে রাতের কথা। হয়তোবা সে ভুল দেখেছে, ভুল শুনেছে। আধুনিক এই যুগে ভূত প্রেত কেউ বিশ্বাস করে না, তাই সবকিছু ভুলে গিয়ে ঠিকঠাকই চলছিল। কিন্তু ছন্দপতন হলো ঠিক 2 দিন পর। ভয়ঙ্কর এক কালো রাতের কালো মেঘ এসে তাদেরকে আড়াল করার সম্ভাষণ জানিয়ে গেল। রাত তখন আনুমানিক 1টা 20 মিনিট। রিনা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে টয়লেট যাবার জন্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বাকিরা সবাই যে যার মতো ঘুমে অচেতন। আজ রাতের এই নিস্তব্ধতাকে সঙ্গী করে কেউ জেগে নেই। চারিদিকে কোনো সাড়া শব্দ নেই। মোবাইলের টর্চটা জ্বালিয়ে রিনা এগোতে থাকে বাথরুমের দিকে। 1 পা 2 পা করে বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায় সে। তারপর হ্যাঁচকা টান দিয়ে খুলে ফেলে বাথরুমের দরজা। কিন্তু তোরা মানুষ না, তোরা ডাইনি। তোদের রক্ত আমার ভীষণ দরকার। চিৎকার কর, চিৎকার কর রিনা, চিৎকার কর, আরো জনে চিৎকার কর। তোদের মতো মেয়েদের চিৎকার আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। চিৎকার কর, আরো জোরে চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। তোদের রক্ত আমার খুব ভালো লাগে, তোদের রক্ত আমার খুব দরকার। লোকটা এর মধ্যে রিনাকে জাপটে ধরে হ্যাঁচকা টান মেরে মাটিতে ফেলে দিয়েছে। রিনা চিৎকার করার আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু কেন যেন তার সেই চিৎকার কারোর কানেই যাচ্ছে না। নাকি রিনার গলা দিয়েই আওয়াজ বের হচ্ছে না।
সেই ভয়ানক লোকটা তার দাঁত দুটো বের করে খিলখিল করে হাসছে। তারপর তার নাকটা লম্বা হতে শুরু করে। তখনও লোকটা হেসেই চলেছে। উফ, কি ভয়ঙ্কর সেই হাসি! যেন সেই হাসির সঙ্গে সঙ্গে দুলে উঠছে পুরো হোস্টেল। শিথিল হয়ে আসছে তার সারা শরীর। নিজেকে আর ধরে রাখতে পারল না রিনা। তারপর জ্ঞান হারিয়ে ফেলল সে। পরদিন সকালে রিনার নিথর দেহটা মেঝে থেকে উদ্ধার করা হলো। গলায় দুটো কাটা দাগ। যোগ যেভাবে মানুষের শরীর কাটে ঠিক সেইভাবে কাটা, ত্রিকোণাকৃতির। সারা শরীর সবুজ হয়ে আছে। রিনার ভেতর আর প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া গেল না। রিনার আকস্মিক মৃত্যুতে সবাই হতভম্ব হয়ে যায়। সারাদিন ভয় আর আতঙ্কে কারোর মুখে কোনো কথাই ছিল না। লাকির মনে হতে লাগলো সেই লোকটার কথা। তাহলে কি এই কাজটা সেই লোকটা যার বিভৎস থাবায় অকালে চলে যেতে হলো রিনাকে? তারপর কেটে গেল আরো 2 দিন। রুমটা আজ কেন জানি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। 5 সদস্যের একজন আজ আর রুমে নেই, আসবেও না কোনোদিন। ভাবতে ভেতর থেকে একটা কান্না এসে কণ্ঠ রোধ করে দিচ্ছিল জয়া। সামনে পরীক্ষা। এই মুহূর্তে হল ছেড়ে যাবার প্রশ্নই আসে না, কিন্তু এইভাবে থাকাটাও যে অসম্ভব। রাতের খাওয়া দাওয়া সেরে বই নিয়ে বসেছে সবাই। প্রতিদিন এখানে হইচই লেগেই থাকত, কিন্তু রিনা মারা যাবার পর এই রুমের আর কোনো সারা শব্দ বাইরে বের হয় না। সবাই পড়ায় মন বসাতে চাইছে, কিন্তু বারবার মন চলে যাচ্ছে রিনার দিকে। সামনে পরীক্ষা। এই মুহূর্তে পড়ায় মন না বসাতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে, তাই জোর করে সবাই পড়া শুরু করে দিল। রাত তখন আনুমানিক 1:30 ছুঁই। তীব্র তৃষ্ণায় উঠে বসল সাবিনা। পানির জগের দিকে তাকিয়ে দেখল জগে 1 ফোঁটাও পানি নেই। বাইরে বেরোনোর ইচ্ছা না থাকা সত্ত্বেও এই প্রচন্ড পানি তেষ্টায় ডাইনিং এ যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। শেষমেশ জগ নিয়ে ডাইনিং এর দিকে রওনা হয়ে সাবিনা। অন্যরা সবাই পড়তে থাকে। এদিকে প্রায় 8 ঘন্টা হয়ে গেল, সাবিনার আসার কোনো নাম নেই। আচ্ছা, এতক্ষণেও আসছে না কেন? নিশ্চয়ই কারো রুমে ঢুকে কথা বলছে। এই মেয়েটা না, কাল পরীক্ষা আর আজ এত গল্প করার কি আছে? রুমের সবাই সাবিনাকে ডেকে আনার জন্য এ ওকে ঠালে, ও ওকে ঠালে। শেষে জয়া উঠে দাঁড়ায়। ডাইনিং এ গিয়ে দেখে সব শেষ। সেই লোকটা নাকি যার কথা বলেছিল ভয়ঙ্কর কায়দায় শুষে নিচ্ছে সাবিনার শরীরের সমস্ত রক্ত। তীব্র কষ্টের দহনে সাবিনা ছটফট করছে, নড়াচড়ার একটুও জো নেই। লোকটা অনায়াসে শুষে নিচ্ছে সাবিনার রক্ত। কোনো দিকেই তার কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ জয়ার পায়ের শব্দে সম্বিত ফিরে পায় সে। মাথা ঘুরিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে লোকটা, তোরা ডাইনি, তোরা মানুষ না। তোদের রক্ত আমার খুব দরকার, ভীষণ দরকার। তোদের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না, কাউকে বাঁচতে দিব না। লাকি! চিৎকার শোনা মাত্রই সবাই হুড়মুড় করে ছুটে আসে ডাইনিং এ। তারপর যা দেখলো তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। বেহুশ হয়ে পড়ে আছে জয়া, আর তার ঠিক অদূরেই সাবিনা। রিনার মতো সাবিনার গলার বাম পাশে ত্রিকোণাকৃতির একটা ফুটো, আর শরীরের বর্ণ সবুজ। ভয়ে ওদের দিকে কেউ এগোতে সাহস পায় না। লাকি কাঁদতে কাঁদতে দৌড়ে এসে ডেকে নিয়ে যায় হোস্টেল সুপারকে। জয়ার মুখে পানি ছিটানোর কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসে জয়া। সে কি দেখেছে তার সবকিছু সবাই জানতে চায়। জয়া অনেক কষ্টে সেই ঘটনার বর্ণনা দেয়। অন্য সবাই এতে ভয় পেয়ে যায়। তারপর তক্ষুনি পুলিশকে ডেকে পাঠায় হোস্টেল সুপার। কিছুক্ষণ পরে পুলিশও এসে উপস্থিত হয়। ম্যাডাম, ম্যাডাম, আমি এখানে থাকবো না। আমি এখানে থাকবো না ম্যাডাম। আমি এক্ষুনি বাসায় চলে যাব। এইসব সেই লোকটার কাজ। সেই লোকটা যাকে আমি ছাদে দেখেছিলাম। আমি থাকবো না এখানে। আমি চলে যাব। আমি এখানে থাকবো না। শান্ত হও লাকি, শান্ত হও। এত রাতে কোথায় যাবে? সকালটা তো হতে দাও। ম্যাডাম, এই হোস্টেলে একটা ভয়ঙ্কর ভূত প্রবেশ করেছে।
সে কাউকে বাঁচতে দিবে না, এক এক করে সবাইকে শেষ করে ফেলবে। সে সবার রক্ত চুষে খাবে ম্যাডাম। ওই তো পুলিশ এসে গেছে। ম্যাডাম, কিছু জরুরি প্রশ্ন করা দরকার। জি অফিসার, বলুন। জীবনে এত মামলা নিয়ে ঘাটাঘাটি করলাম, কিন্তু এরকম মামলা কখনোই চোখে পড়েনি। আচ্ছা, কি হয়েছে বলুন তো? সেদিন আমার হোস্টেলের লাকি নামের মেয়েটি আমাকে ফাঁকি দিয়ে ছাদে ওঠে। পরে তার বিকট চিৎকারে আমরা ছাদে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। ওর কাছ থেকে জানা যায় কুচকুচে কালো আর লিকলিকে লম্বা একটা কিম্ভূতকি মাখার কিছু দেখে সে অজ্ঞান হয়ে যায়। তা ঠিক 2 দিন পরে মারা যায় ওরই রুমে রিনা। বলেন কি? হ্যাঁ অফিসার, তার গলার বাম পাশে সাবিনার মতো একটা কাঁচা দাগ দেখতে পেয়েছিলাম। দেখলেই মনে হবে যেন যোগ কেটেছে। ভেবেছিলাম হয়তো নর্মাল কোনো সমস্যা, তাই আর পুলিশকে জানানোর প্রয়োজন বোধ করিনি। তাই তার লাশটা তার ফ্যামিলির কাছে হস্তান্তর করে দিই। আচ্ছা, লাকি নামের মেয়েটার সাথে কি কথা বলতে পারি? ও তো জিনিসটা দেখেছে বললেন আপনি। এই তো লাকি এখানেই আছে, আর আজ তো ওই জিনিসটাকে জয়াও দেখেছে। দেখার পরই সে অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে নিচ্ছি। আর আপনারা প্লিজ দয়া করে উত্তেজিত হবেন না। আমি এক্ষুনি ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করে দিচ্ছি। পুরো হোস্টেল পুলিশ পাহারায় থাকবে। আর আমাকে দয়া করে রিনার বাড়ির ঠিকানাটা দিন। সম্ভবত তার লাশটা কবর থেকে উত্তোলন করতে হবে। রিনা এবং সাবিনা দুজনের লাশই ময়না তদন্তের জন্য পাঠাতে হবে। আপনাদের সবার কাছে আবারও একটাই অনুরোধ, আপনারা আর ভয় পাবেন না। আপনাদের নিরাপত্তার জন্যই তো আমরা আছি। অনেক ধন্যবাদ অফিসার। বন্ধুরা, একটু আগে শুনছিলাম আমরা আজকে কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব। ভয় একেবারে কাঁপাকাঁপি অবস্থা সবার, যে দেখতে পাচ্ছি SMS এর মাধ্যমে এবং আরজে শারমিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজে। আমারও খুব কাঁপাকাঁপি অবস্থা, খুবই ভয়ের অবস্থা। যে এটা কাহিনীতে আজকে দেখছিলাম একটি মেয়েদের হোস্টেলে প্রতি রাতে হানা দিচ্ছে এক মানে বিভৎস এক প্রাণী নাকি আমি জানি না, আমরা কেউই জানি না। সে সবাইকে মেরে ফেলছে, রক্ত চুষে খাচ্ছে। কি একটা অদ্ভুত প্রাণী, কেন সে এত হিংস্র, কেন কোনো প্রতিহিংসা নিতে সে আসছে কি না, নিশ্চয়ই কোনো কাহিনী আছে, এর পেছনে কোনো রহস্য আছে, সেটা আমরা জানবো একটু একটু করে। This track was downloaded from FusionBD.com. কিন্তু সেটা জানতে হলে আমাদের যেতে হবে পরের অংশে। তো ঠিক আছে, পরের অংশ শুনবো এখন, তারপরে আবার ফিরে আসছি। আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিই সেই ফাঁকে, যে কোনো মোবাইল থেকে 2221। আরজে শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2, সঙ্গেই থাকবেন। তবুও সেদিন রাতে ভয়ে কারুর ঘুম হল না। পরের দিন সবাই সকাল হতে না হতেই ব্যাগ গোছাতে আরম্ভ করলো। এখানে আর কেউ থাকবে না, সবাই চলে যাবে যার যার ঠিকানা। কিন্তু বিপত্তি ঘটল 202 নম্বর রুমে। জয়া তার বাড়িতে ফিরতে পারল না। তার বাড়ির সবাই ইন্ডিয়ায়। এই মুহূর্তে তার কাছে কোনো টাকাও নাই যে সে বাড়ি ফিরবে। তাই লাকি আর জ্যোৎস্না ঠিক করলো তারাও তাদের প্রাণপ্রিয় বান্ধবীকে ছেড়ে কোথাও যাবে না। ওদিকে এই অদ্ভুত ঘটনা দেখে বোরহান সাহেব খুবই ঘাবড়ে গেলেন। পুলিশ হয়ে ভূত তাড়াতে হলে তো খুব মুশকিল। কিছুক্ষণ আগে রিনা আর সাবিনার পোস্টমর্টমের রিপোর্ট তার হাতে এসে গেছে। রিপোর্ট দেখে অবাক না হয়ে পারলেন না বোরহান সাহেব। তাতে সারা শরীর বিষে আচ্ছাদিত, ভয়ঙ্কর এক বিষ। এই বিষের সঙ্গে বিছার বিষের বিশেষ মিল পাওয়া গেছে। এই বিষটা পৃথিবীর কোনো প্রাণীর দেহে আছে কিনা সন্দেহ, কারণ এই বিষটা এতই মারাত্মক যে এটা কোনো প্রাণীর দেহে প্রবেশ করানোর 2-3 মিনিটের মধ্যে সেই প্রাণীটা মারা যাবে। আর এই বিষ শরীর থেকে বের করার কোনো পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। রক্তচোষা জীবটা যখন রক্ত চুষে বের করে নিচ্ছিল, তখন তার সুর থেকে দেহে প্রবেশ করতে থাকে সেই বিষ। বিষের তীব্র দাহনে ছটফট করে মারা যায় দুজন। যখন বোরহান সাহেব এই কথা ভাবছিলেন, এমন সময় তার মোবাইলটা বেজে ওঠে। স্যার। হ্যাঁ আপন, বলো। স্যার, মুর্শিদকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? কি বলছো তুমি? জি স্যার, ওকে আধা ঘন্টা ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোস্টেলের আশেপাশে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। মনে হয় না ওকে আর পাওয়া যাবে। তবু আপনি একটু আসুন স্যার। সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এখনই আসছি। প্রহরা বেষ্টিত হোস্টেলটিতে এখন নেমে এসেছে রাতের কালো আধার।
কয়েকজন ছাত্রী আর হোস্টেল সুপার ছাড়া সেখানে আর কেউ নেই। চারিদিকে শুনশান নীরবতা। 202 নম্বর রুমে জ্যোৎস্না, লাকি আর জয়া একটা বেডে একে অপরকে আঁকড়ে ধরে বসে আছে। বাইরে থেকে মাঝে মাঝে ভেসে আসছে কূপ পাখির অশুভ করুণ ডাক। সে করুণ ডাকের আর্তনাদের মতো করে তাদের মনেও তীব্র ভয় বাসা বাঁধতে শুরু করেছে। ঠিক এমন সময় হঠাৎ করে খুলে যায় জানালার পাল্লা। তারপর সেই জানালার দিকে চোখ চলে যায় সবার। তারা দেখল জানালার রড ধরে সে অভিশপ্ত কালো হাত, আর একটু পরেই সেই ভয়ানক মুখ। তাদের দেখা মাত্রই সেই মুখে ফুটে উঠল সে ভয়ঙ্কর হাসি। 3 বান্ধবী বুঝতে পারে না তাদের এখন কি করা উচিত। শীতল স্তব্ধ শরীর আর তীব্র হৃদস্পন্দন নিয়ে মনে মনে সাহস সঞ্চয় করে তারা হুড়মুড় করে দরজার দিকে দৌড় দেয়। আর এরই মধ্যে জানালার রড ভেঙে ফেলেছে সেই প্রাণীটা। এদিকে 3 জন মিলে সারা হোস্টেলময় দৌড়তে থাকে। গলার স্বর আটকে গেছে তাদের, আর তাদের পিছু নেয় সেই পাশবিক জীবটি। শেষমেশ তারা উপস্থিত হয় হোস্টেলের ছাদে। তারা মনে প্রাণে চিৎকার করেই যাচ্ছে, কিন্তু তাদের আর্তনাদ কারোর কানেই যাচ্ছে না। ছাদে তো এসেই গেল, কিন্তু এবার কোথায় যাবে তারা? আর তো কোনো পথ খোলা নেই। এদিকে লোকটাও ছাদে পৌঁছে গেছে। এখন কি তাদেরও সেই করুণ দশা হবে? তাদেরও কি হবে ওদের বাকি বান্ধবীদের মতো নির্মম পরিণতি? আর কোনো কুল কিনারা করতে না পেরে জয়া লাফ দিয়েছে ছাদ থেকে। জ্যোৎস্না অবাক হয়ে যায়, আর তার ঠিক পিছনে প্রাণীটা ধরে ফেলেছে লাঠিকে। ঠিক সাবিনার মতো করে লাকের কোমরে প্রচন্ড লাঠি মেরে মাটিতে ফেলে দেয়া হলো তাকে। আর ক্রমশ লম্বা হতে থাকা নাকটা দিয়ে লাকের গলার বাম পাশটা কামড়ে ধরল লোকটা। লাকি তার সর্বোচ্চ শক্তি দিয়েও আটকাতে পারল না তাকে। তারপর লোকটা চুষে নিতে থাকলো লাকির শরীরের সমস্ত রক্ত। এখনো নিথর হয়ে দাঁড়িয়ে আছে জ্যোৎস্না, নিজেকে যেন সমর্পিত করে দিচ্ছে সেও। এবার তো তারই পালা। লোকটা লাকিকে ছেড়ে এবার উঠে দাঁড়ায়। এতক্ষণের পরিশ্রম শেষে হাঁপাতে হাঁপাতে জ্যোৎস্নার সামনে এসে দাঁড়ায়। তারপর দুহাত বাড়িয়ে চেপে ধরে জ্যোৎস্নার চোয়াল। তারপর তার মুখ থেকে বেরিয়ে এলো পাশবিক এক আওয়াজ, তোরা মানুষ না, তোরা ডাইনি। তোদের রক্ত আমার ভীষণ দরকার, ভীষণ দরকার। তোদের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না, কাউকে না। তখনও দিব্যি হুঁশ নিয়ে আছে জ্যোৎস্না। তারপর পুলিশের হইচই শুনে লোকটা ছাদ থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। সেদিনই রাতে জ্যোৎস্নাকে তার ভাইয়ের বাসায় পাঠিয়ে দেওয়া হয়, আর হোস্টেল সুপারকে সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। বিরক্ত হয়ে যান বোরহান সাহেব। এ যদি মানুষ হতো তাহলে খুঁজে বের করে ঠাস ঠাস করে 2টা বুলেট ঢুকিয়ে দিতাম, আর এনকাউন্টার বলে চালিয়ে দিতাম। যদি পশু হতো তবে তার কোনো জবাব দিতেই থাকতো না, টুকরো টুকরো করে ফেলতাম। কিন্তু এখন করি কি? কোথায় যাই? 2 দিন পর পর একজন একজন করে মানুষ মারা যাচ্ছে। আচ্ছা, হোস্টেলে অন্য মেয়েরা থাকতে শুধু 202 নম্বর রুমের মেয়েরাই কেন এই হামলার শিকার হচ্ছে? কি এমন রহস্য আছে ওই 202 নম্বর রুমে? একে একে সবাইকে হত্যা করছে সে। তবে এবার তাহলে তো, ও মাই গড, এবার তো জ্যোৎস্নার পালা। না, যেভাবে ওকে বাঁচাতে হবে। আমার ফোর্সের পাশাপাশি আমিও থাকবো পাহারায়। যেভাবেই হোক এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। কি হয়েছে আপন? স্যার, হোস্টেল সুপার ম্যাডাম। কি হয়েছে? কি হয়েছে ওনার? যেই হোটেলে ওনাকে রাখা হয়েছিল সেখান থেকে ওনার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একই কাদায় মারা গেছেন। বলছো কি তুমি? হ্যাঁ স্যার, সত্যিই বলছি। আবারও আরেকটা লাশ? এর 2 দিনের মধ্যেই হোস্টেলের আরো একটা মেয়ের লাশ পাওয়া যায়। মৃত্যুর কারণ সেই একই। বোরহান সাহেব আর তার দলবল বেশ ভালোভাবে বুঝতে পারছিলেন যে এই কাজ কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তাই এই রহস্যের সমাধান করাও তাদের একার পক্ষে সম্ভব না।
আপনের পরিচিত একজন ব্যক্তি আছেন যিনি এইসব অলৌকিক আর ভৌতিক বিষয়ে অভিজ্ঞ। বোরহান সাহেব সিদ্ধান্ত নেন যে সে তার কাছেই যাবেন। ওদিকে পুলিশের কড়া প্রহরার মধ্য থেকেও ঘুম আসে না জ্যোৎস্না। একের পর এক প্রাণপ্রিয় বান্ধবীকে চোখের সামনে বলি হতে দেখে কে পারে নিশ্চিন্তে ঘুমোতে? রাতের আধারের ঘনত্ব যখন বাড়তে থাকে তখন ভীত মন নিয়ে ধীরে ধীরে চোখ বুজে আসে জ্যোৎস্না। ঘুমের মধ্যেও তার মনে হয় কেউ যেন তার পাশে এসে দাঁড়িয়েছে। চমকে ওঠে সে, ফিরে তাকিয়ে দেখে হ্যাঁ সত্যি তাই। শ্যামলা বর্ণের রুক্ষ শুষ্ক মলিন চেহারার একটা ছেলে, ফ্যাকাশে চুল, গায়ে লম্বা সাদা শার্ট আর কালো প্যান্ট। লিকলিকে ছেলেটা সারা গায়ে ময়লার প্রলেপ, বিষণ্ণ চোখে তাকিয়ে আছে জ্যোৎস্নার দিকে। কম্পিত কণ্ঠে জানতে চায় জ্যোৎস্না, কে 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 আপনি? এখানে কি করে এলেন? আমার আসার জন্য কারো পারমিশন লাগে না। আজ পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে আটকে রাখে। আমার কাছে প্রতিবন্ধকতা বলে কোনো শব্দ নাই। আর আমি আমার নাম অন্তর। কিন্তু কিন্তু আমার কাছে কি চাই আপনার? তুই ওই হোস্টেল থেকে কেন চলে এলি? আমি তো তোর কোনো ক্ষতি করতাম না। আমি যাদের ক্ষতি করেছি তারা সবাই আমার শত্রু, এখনো অনেক আছে। আমি তাদের প্রত্যেককে এক এক করে তিলে তিলে মেরে ফেলবো। আমি ওদের সবাইকে হত্যা করব, তাদের রক্ত চুষে খাবো, তাদেরকে আমি নির্মম ভাবে হত্যা করব। কে 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 আপনি? তুই যার ভয়ে হোস্টেল ছেড়েছিস আমি সেই লোক। ওরা ওরা কি ক্ষতি করেছিল আপনার? ওরা 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 মানুষ না, ওরা ডাইনি। ওরা ডাইনি। ওরা সবাই মিলে আমাকে চিবিয়ে খেয়েছে। ওরা ওরা আমাকে না থাক, তোকে বলে কি হবে? আমি চলে যাব। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলেই আমি চলে যাব। প্রতিশোধ? কিসের কিসের প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ, চরম প্রতিশোধ। শেষ করে দেব আমি সবাই। 2 দিন পর পর আমি আমার শত্রুদের রক্ত খেয়ে তৃষ্ণা মেটাবো। তারপর তোরা হোস্টেল ফিরে যেতে পারবি। আর কোনোদিন আমি সেই হোস্টেলে যাব না, কোনোদিন যাব না। আপনি আপনি আরো মানুষ মেরে ফেলবেন? আরো মানুষ? ভীত জ্যোৎস্নার হাতে ধাক্কা খেয়ে টেবিলে রাখা জগটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তখনই সব কথা জানানো হয় বোরহান সাহেবকে। এই ঘটনার পর বোরহান সাহেবের সন্দেহ আরো কয়েক গুণ বেড়ে গেল। তিনি আর দেরি না করে পরদিন সকালেই গিয়ে হাজির হন আধ্যাত্মিক ক্ষমতাধর সেই ব্যক্তির কাছে। তিনি সবকিছু শুনে বললেন, এ কোনো জিনভূতের কাজ না বাবা। আমার যতদূর জ্ঞান আছে তাতে আমি হলফ করেই বলতে পারি। বলেন কি? তাহলে সেটা আমার জানা নেই। আমি বাবা ছোটখাটো মানুষ, কেউ হারিয়ে টারিয়ে গেলে বড় জোর সেই খবরটাই দিতে পারি। এর বেশি কিছু আমার জানা নেই। কেউ হারিয়ে গেলে আপনি তার সন্ধান দিতে পারবেন? তাহলে বলুন তো, আমার কনস্টেবল মুর্শেদ কোথায়? মোর্শেদ কামাল তোহা মকর রাশির জাতক, ভয়ঙ্কর এক জন্তুর কাছে এখন বন্দী হয়ে আছে সে। হ্যাঁ হ্যাঁ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ক্ষুধার যন্ত্রণায় হাড্ডিসার হয়ে মৃত্যুর সাথে এখন সে পাঞ্জা লড়ছে। তোমরা এক্ষুনি যাও, বাঁচাও তাকে, নয়তো বড্ড দেরি হয়ে যাবে। বেশি সময় নেই। ওই হোস্টেলের পিছনে
বাঁশ গাছের ঝোপের পেছনে একটা ধুতরা গাছ, তার পেছনেই মাকড়সার জালে ঢাকা একটা গর্ত। সেই গর্তের মধ্যে আছে সে। আর দেরি করো না, যাও যাও, ছেলেটাকে বাঁচাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা এক্ষুনি যাচ্ছি। পীর সাহেবের কথা অনুযায়ী বোরহান সাহেব সেই জায়গাটা তার দল বল নিয়ে ঘিরে ফেললেন। দেরি না করে আঠালো জালে ঢাকা গর্তটা পরিষ্কার করে নিজেই ঢুকে গেলেন সেই গর্তে। গর্তের ভেতর খানিকটা ঢুকতেই পেয়ে গেলেন হাত পা বাঁধা মুর্শিদকে। মুর্শিদকে দ্রুত পাঠিয়ে দিলেন হাসপাতালে। এমন সময় তার চোখ পড়ে গর্তের এক দেয়ালে। সেখানে অনেকগুলো মেয়ের ছবি টানা। মেয়েগুলোকে চিনতে একটু অসুবিধা হলো না বোরহান সাহেবের। যারা মারা গেছে সেই প্রত্যেকের ছবি আছে এখানে, আর সেই প্রত্যেকটা ছবির ওপর রক্তের দাগ। শুধু 4টা ছবির ওপর এখনো দাগ পড়েনি। তার মধ্যে প্রথম ছবিটা হচ্ছে ওই হোস্টেলেরই আরেকটি মেয়ে তোফার। তার মানে এখন তার পালা, আগামী একদিনের মধ্যে তাকেও হত্যা করা হবে। হ্যাঁ, এবার তোফারই পালা। এক্ষুনি আবার যেতে হবে সেই হুজুরের কাছে। যদি আবার তিনি কোনো রাস্তা দেখাতে পারেন। বোরহান সাহেব ঠিক করলেন তোফাকে সাথে নিয়েই যাবেন তিনি সেই ক্ষমতাধর পীর সাহেবের কাছে। আচ্ছা ধরুন, যদি বলি এবার আপনার মৃত্যুর পালা। কি বলছেন অফিসার? ইয়েস মিস তোফা, বলুন তো এই জিপটা আপনাদের উপর কেন প্রতিশোধ নিতে চায়? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কি বলছেন এসব? হ্যাঁ, প্রতিশোধ। আপনাদের কাউকে বাঁচতে দিবে না এই প্রাণীটা, কারণ আপনারা সবাই মিলে একসময় তার কোনো ক্ষতি করেছিলেন। ক্ষতি? আমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। না পারাটাই স্বাভাবিক। আচ্ছা বলুন তো, আপনি অন্তর নামে কাউকে চিনতেন? রুক্ষ শুষ্ক চেহারা, শ্যামলা বরণ, লিকলিক লম্বা, এমন কাউকে চিনতেন আপনি? অন্তর? অন্তর? কিন্তু অন্তরের সাথে এর কি সম্পর্ক? আছে আছে মিস তোফা। তা কে এই অন্তর? আমাদের খুলে বলুন। আর আপনাদের সবার সাথে ওর কিসের সম্পর্ক? আজ থেকে প্রায় 7 বছর আগের কথা। আমরা সবাই বেগম রোজিনা ছাত্রীনিবাসে কেবল সিট পেয়েছিলাম। একদিন দেখলাম একটা মেয়ে আসলো আমাদের হোস্টেলে। পেছনে তার ব্রিফকেস সহ মালামাল হাতে একটা লিকলিকে ছেলে। আপনি যেরকম বর্ণনা দিলেন ঠিক তেমন, কিন্তু মেয়েটা ছিল খুব সুন্দরী। দেখলেই যে কারোর মনে হবে অনেক বড় লোকের মেয়ে। তার পাশে এই ছেলেটাকে যেন কি আর বলবো, 202 নম্বর রুমে জ্যোৎস্নার যে সিট ওটাতেও ছিল। মেয়েটার নাম ছিল রীতা। নতুন বান্ধবী পেয়ে আমরা তো মহা খুশি। এক সময় আমাদের সবার সাথে ওর খুব ভালো সম্পর্ক হয়ে গেল। আর সেই ছেলেটাকে দেখতাম প্রায় হোস্টেলে আসতো, আর ওকে দেখেই চলে যেত। এভাবে গড়িয়ে যায় 2-3 মাস। প্রায় আমাদের সবার বাবা মা আমাদেরকে দেখতে আসতো, কিন্তু রীতার কাছে কেউ আসতো না, শুধু আসতো ওই ছেলেটা। আমরা সবাই মিলে একদিন চেপে ধরলাম রীতাকে। লাকি আর জয়া ওকে একের পর এক প্রশ্ন করতে থাকে। এই রীতা, ছেলেটা কে রে? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। প্রায় সময় তোকে দেখতে আসে তো, তাই। উনি কি তোর ভাই নাকি? কেন জিজ্ঞেস করছিস? প্রেম করবি নাকি? খবরদার ওদিকে তাকাবি না, ওটা আমার। মানে হচ্ছে হিজ নেম ইজ অন্তর এন্ড হি ইজ মাই বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? এইরকম একটা স্মার্ট মেয়ের বয়ফ্রেন্ড? এইরকম? আমাদের নিজেদের ভেতরও ঘেন্না এসে গেল। কিন্তু ও যদি কিছু মনে করে, এই কথা ভেবে কিছুই বলিনি। পরে শুনেছিলাম অনেক ছোটবেলায় রীতার বাবা মা মারা যায়। ক্লাস 9-এ থাকতেই ওর ভাইরা ওকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল। ওর খরচ চালানোর মতো আর্থিক অবস্থা তাদের ছিল না। এমন সময় একদিন রীতার সাথে অন্তরের পরিচয় হয়। ওরা একই গ্রামে থাকত।
অন্তর রিতার থেকে এক ক্লাস উপরে পড়ত। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক সেই তখন থেকেই। কিন্তু রিতার বিয়ের কথা শুনলেই অন্তরের মন কেমন বিষিয়ে উঠত। অন্তরের একার হাত খরচের টাকা দিয়ে ও রিতার পড়ার খরচও চালাত। সুখের ভেলায় ভেসে বেড়ানো অন্তর আর রিতার জীবন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। পরের দিকে অন্তর বাবা মায়ের কাছে মিথ্যা কথা বলেও টাকা নিতে শুরু করে। রিতার জন্য সে জীবনে প্রথম মিথ্যা বলে। তাদের এত ঘনিষ্ঠভাবে মেলামেশাটাকে পাড়ার কেউ খারাপ চোখেও দেখত না, শুধুমাত্র অন্তরের কারণে। আর বাবা মায়ের তো ছিল অন্তরের উপর অগাধ বিশ্বাস। তার নিজের খরচের সব টাকা, এমনকি টিফিনের টাকাটাও না খেয়ে রিতার জন্য রেখে দিত। সেই টাকা দিয়ে রিতাকে সাজগোজের জিনিস, নতুন চুড়ি, কানের দুল এসব কিনে দিত। রিতার শখের জিনিসের কোনো অভাবই ছিল না কোনোদিনই। অন্তরের বাবা মা ওকে যেভাবে চালাতে চাইতো, অন্তর চাইতো রিতাকে সেভাবে চালাতে। অন্তরের এসএসসি পরীক্ষার পর অন্তরের হঠাৎ অনুশোচনা হয়। সে ভাবে বাবা মার এত কষ্টে উপার্জিত টাকা পরের মেয়েকে দিয়ে দেওয়া ঠিক হচ্ছে না। তখন থেকে সে নিজের পড়া বাদ দিয়ে টাকা উপার্জনের পথে নামে। রিতাকে প্রাইভেট কলেজে ভর্তি করে, দামি দামি টিচারের কাছে পাঠায়। রিতা অনেক ভালো রেজাল্ট করতে থাকে। কিন্তু অন্তরের বাবা একদিন সব জেনে যায়। ছেলেকে নিয়ে দেখা স্বপ্ন যখন ভেঙে চুরে শেষ হয়ে যেতে দেখে, তখন সে আঘাত তিনি সহ্য করতে পারেননি। অন্তরের বাবা স্ট্রোক করে মারা যান। তখন থেকে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে অন্তরের ঘাড়ে। সেই সাথে রিতার পড়াশোনা আর শখ পূরণ তো আছেই। রিতার ইন্টার পরীক্ষা শেষের পর রিতাকে আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি করে, আমাদের হোস্টেলেই নিয়ে আসে। নিজেও শহরেই একটা কাজ জুটিয়ে ফেলে, কিছু টাকা বাড়িতে পাঠায়, বাকি টাকার খুব সামান্য অংশ রেখে বাকি টাকা রিতাকে দিয়ে দিত। হোস্টেলের সব মেয়ের থেকে রিতা সব থেকে দামি আর সুন্দর কাপড় চোপড় পরত। সে সবই ছিল অন্তরের কেনা। সে মনের মতো করে রিতাকে সাজিয়ে রাখত। দিন রাত কাজ করতে করতে হিমশিম খেলেও রিতাকে কিচ্ছু বুঝতে দিত না। আর আমরা, রিতার বান্ধবীরা, ওদের এই সম্পর্কটাকে কিছুতেই মেনে নিতে পারতাম না। এরকম একটা মেয়ের সাথে ওই ক্যালাস ছেলেটাকে কোনোভাবে মানায়? আমরা প্রায় ওকে খোঁচা দিতাম। কি রে রিতা, তোর চিকনার খবর কি? ওর আবার কি খবর? কাজে গেছে হয়তো। কিসের কাজ? এমন ভাবে বলছিস যেন কত বড় অফিসার। দেখ রিতা, তোকে আমরা অনেক ভালোবাসি আর তোর ভালোই চাই। জানি কথাগুলো তোর শুনতে হয়তো খারাপ লাগবে, তবুও না বলে পারছি না। তোর হয়তো ভুল ধরিয়ে দেবার মতো কেউ নেই, তাই তুই এতদিনেও বুঝে উঠতে পারিসনি। অন্তর কোনো দিক দিয়েই তোর যোগ্য না। ওর তোকে লেখাপড়া করানোর একটাই কারণ, সে তোর নামে বিনিয়োগ করেছে। পড়া শেষ করে চাকরি করে যাতে তুই ওকে চালাতে পারিস আর ও পায়ের উপর পা তুলে খেতে পারে। আর তোর মতো সুন্দরী মেয়ে তো হাজার তপস্যা করলে ওর কপালে জুটবে না। ও তোকে ঠকাবে, দেখিস। মিলিয়ে নিস আমার কথা। প্লিজ স্টপ ইট। এসব কি বলছিস তোরা? তুই রেগে যাচ্ছিস কেন? লাকি তো ঠিক কথাই বলেছে। রাগ করবো না কেন? তোদের এই কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগছে না। আশা করি তোরা বুঝতে পারছিস। তোকে সৎ পরামর্শ দিচ্ছি, আর তুই চাইলে এই বিষয়ে অন্য কারোর মতামত নিয়ে দেখতে পারিস। তোর যে স্ট্যাটাস, তাতে তোর স্বামী হিসেবে ওই গেঁয়ো ছেলেটাকে একদিন না একদিন তোর বিরক্ত লাগবেই। তখন তোর আর কিচ্ছু করার থাকবে না। তুই বল, তোর সমাজে ওই ছেলেটাকে নিজের স্বামী হিসেবে কোনোদিন পরিচয় করিয়ে দিতে পারবি? আর তোর নিজের খরচ তো তুই টিউশনি করে নিজেই চালাতে পারিস। ওর কাছে হাত পাতার কি দরকার? কি দরকার টাকার বিনিময়ে ওর কাছে বিক্রি হয়ে যাবার? কি দরকার? রিতা, লাকির কথাগুলো তুই ভালোভাবে একবার চিন্তা করে দেখিস প্লিজ। আমার মনে হয় তোরা যা বলছিস তাই ঠিক। আমি আর অন্তরের কাছ থেকে টাকা নিতে পারবো না। আমাকে একটা টিউশনি খুঁজতে হবে। হ্যাঁ, আর সেই সাথে কোন ধনাঢ্য পরিবারের উচ্চশিক্ষিত হ্যান্ডসাম একটা ছেলে।
বন্ধুরা, আমি জানি আজকের ঘটনা যেমন ভয়ঙ্কর তেমনি রহস্যময়, খুবই ইন্টারেস্টিং। সেরকম একটা জায়গায় শেষ করছি না, সেরকম একটা জায়গায় এসে থেমে গেছি। তো ছোট্ট একটা বিরতি নেব, অর্থাৎ রাত 1টার বিরতি। তারপরে ফিরে এসে আমি আর কথা বলবো না, সোজা চলে যাবো পরের পর্বে। তো ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আর আমার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যেখানে আমাকে SMS পাঠাতে হবে 2221। সঙ্গেই থাকবেন। আজ শারমিন আছে কুয়াশায় আপনার সঙ্গে, আর শুনছেন রেডিও FM 89.2। কি রে রিতা, তোর নতুন প্রেম কেমন চলছে? রং নাম্বারে জাল করেই আটকে গেলি? না বাবা, যাই বলিস আর তাই বলিস, তুই খুব বাঁচা বেঁচে গেছিস রিতা। যা হয়েছে খুব ভালো হয়েছে। তোদের মন মতোই তো সব হয়েছে, কিন্তু এখন অন্তরকে কিভাবে ম্যানেজ করব? আসলে এটাই হচ্ছে মেইন সমস্যা। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, একটা না একটা উপায় আমি বের করেই ফেলবো। কি কি ঠিক করে ফেলবে জয়া? দেখেন না ম্যাডাম, রিতা কত একটা ভালো ছেলের সাথে প্রেম করছে, আর ছেলেটাও তো রিতার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। কিন্তু রিতা এখনো ওই অন্তরের ভয়ে কুকড়ে আছে। খুবই ভালো হয়েছে রিতা, কিন্তু তোমার তো ওই ছোট লোকের ছেলেটাকে এত ভয় পাবার কিছু নেই। কিন্তু ম্যাডাম, ও আমাকে ছোটবেলা থেকেই... দূর বোকামে, এই দুনিয়ায় মানবতা সরলতা বলে এখন আর কোনো শব্দ নেই। যে ছিনিয়ে নিয়ে খেলতে পারে সেই জেতে। যে টাকাগুলো তোমার পেছনে খরচ করেছিল সেগুলোকে ফেরত দিয়ে দাও। আর ফেরত দিবা কেন দিবা? এসব কত হয় পৃথিবীতে। আমার নতুন বয়ফ্রেন্ড হাসান অবশ্য বলেছে ওর সব টাকা ফেরত দিয়ে দিবে। ব্যাস, তাহলে আর চিন্তা কিসের? অনেক রাত হয়েছে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। পরদিনই সকালে আমাদের বুদ্ধিতে রিতা অন্তরকে সবকিছু জানিয়ে একটা চিঠি লেখে। রিতা অন্তরকে বেশি দোষারোপ করে, অন্তরকে স্বার্থপর, ছোট লোক, নানা রকম গালিগালাজ করে, শুধুমাত্র আমাদের কথাতে। সবশেষে হাসানের দেয়া 5 লাখ টাকার একটা চেক পাঠিয়ে দেয় অন্তরকে। অন্তর সেই টাকা নেয় না, ফিরিয়ে দেয় সেই চেকটা। তবে সে রিতাকে আশ্বস্ত করে যে সে কোনো দিন রিতার জীবনে বাধা হয়ে দাঁড়াবে না। সে রিতার আজীবনই ভালো চাইবে, তবে রিতাও অবশ্যই যেন ভালো থাকে, সুখে থাকে। কিন্তু রিতা যদি কখনো দুঃখ পায় তবে অন্তর কাউকে ছেড়ে দেবে না বলে হুমকি দেয়। কিন্তু সত্যি অন্তর রিতার জীবন থেকে একেবারে চলে যায়। সেদিনের পর থেকে অন্তর আর কোনো দিন রিতার সামনে এসে দাঁড়ায়নি। কিন্তু বিয়ের পর হাসানের মন বদলে যায়। বিয়ের কিছুদিন পর থেকেই মাতাল লম্পট হাসান রিতাকে নির্যাতন করতে শুরু করে। এদিকে হাসানের বাবা মাও রিতার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে পেরে ওর উপর অত্যাচার শুরু করে। চারিদিকের এত অত্যাচার নির্যাতনে রিতা হাঁপিয়ে উঠেছিল, তবুও মুখ বুজে মেনে নিয়েছিল সবকিছু। কিন্তু তার কপালে সেটুকুও টিকল না। সবাই মিলে ওকে বের করে দিল ওর স্বপ্নের সংসার থেকে। ওর স্বপ্নের সংসার, ওর ওই স্বপ্ন তো দেখেছিলাম আমরা, ওর বান্ধবীরা, তাই তো? সব দোষ তো আমাদেরই। রিতার সাজানো সুন্দর জীবনটাকে আমরা আমাদের বুদ্ধিতে টেনে রাস্তায় নামিয়ে নিয়ে আসলাম। রিতার জায়গা হলো সেই আগের বেগম রোজিনা ছাত্রীনিবাসে। হোস্টেলে আসার পর রিতা একদিন অন্তরকে ডেকে পাঠায়। এতদিন পর অন্তরের দেখা পায় বেগম রোজিনা ছাত্রীনিবাস। অন্তর, আমি যা করেছি সব ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। ভুল? আমি তো জানতাম এটা হবেই। ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু তোমার সুখ দেখার লোভ সামলাতে পারিনি। কিন্তু দেখো, নিয়তির পরিহাস দেখো, তোমার সুখ দেখার সৌভাগ্য আমার হলো না। আমাকে ক্ষমা করে দাও অন্তর। ক্ষমা? ক্ষমা? ক্ষমা দিয়ে কি হবে? ক্ষমা করলে তুমি কি পারবে? তুমি কি পারবে আমার সেই হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলো ফিরিয়ে দিতে, আমার স্বপ্নগুলোকে ফিরিয়ে দিতে, আমার উজ্জ্বল ভবিষ্যৎকে ফিরিয়ে দিতে, যা আমি তোমাকে দিয়েছিলাম? পারবে? পারবে আমার বাবাকে ফিরিয়ে দিতে? বলো বলো। আমি তোমাকে বলেছিলাম, বারবার বলেছিলাম সুখে থাকতে,
তা না হলে আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। বলিনি? বলো বলো, আমি বলিনি? তোমার মতো বেঈমান মেয়েকে আমি কোনোদিনই গ্রহণ করব না, আর তোমাকে আমি দুঃখীও দেখতে পারবো না। তোমার দুঃখ আমি সইতে পারি না রিতা, তোমার দুঃখ আমি সইতে পারবো না রিতা, পারবো না আমি। অন্তর পকেট থেকে ছুরি বের করে রিতার পেটে একভাবে আঘাত করতে থাকে। রিতা কিছু বুঝে ওঠার আগে, বুঝে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়। রিতা এলিয়ে পড়ে অন্তরের পায়ের কাছে। রিতার গলা দিয়ে একটুও আওয়াজ বের হয়নি। রিতা নিঃশেষ হয়ে যাওয়ার পর প্যান্টের আরেক পকেট থেকে এক বোতল বিষ বের করে নেয় অন্তর। ঢক ঢক করে গিলে ফেলে সবটুকু। ব্যাস, শেষ হয়ে যায় রিতা অন্তরের প্রেমের গল্প, প্রতারণার গল্প। সাথে সাথে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওদেরকে আর বাঁচানো যায় না। রিতার লাশ রিতার ভাইদের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু অন্তরের লাশটা আর খুঁজেই পাওয়া যায়নি। কোথায় যেন উধাও হয়ে যায়। সবকিছু শোনার পর বোরহান সাহেব তোফাকে নিয়ে বেরিয়ে পড়েন। তোফাকে বাঁচানোর জন্য আরো কড়া প্রহরার ব্যবস্থা করলেন। নিজে দিন রাত 24 ঘন্টা তোফার সামনে বসে থাকলেন। কিন্তু সবকিছু শোনার পর পীর সাহেব পড়ে গেলেন ভীষণ চিন্তায়। কিছুতেই হিসাব মিলছে না তার। কোনো একটা ভুল হয়েছে, খুব বড় কোনো ভুল হয়েছে, আর সেটা তার হাত দিয়ে। কিন্তু কি করবেন এখন তিনি? তার একটা ভুলের জন্য এতগুলো মানুষের জীবন গেল। তাকে এখনই জানানো উচিত পুলিশকে সবকিছু। তার একটা স্বীকারোক্তি হয়তো বা বাকিদের বাঁচিয়ে দেবে, কিন্তু তার জীবন যে অনিশ্চয়তার আধারে ছেয়ে যাবে। তিনি মুখ বুজে থাকলে কারোর পক্ষেই রহস্যের সমাধান করা সম্ভব হবে না। কিন্তু কি করবেন তিনি এখন? কি সেই রহস্য? এই রহস্যের কি আদৌ কোনো উত্তর আছে? শেষমেশ পীর সাহেব ডেকে পাঠান বোরহান সাহেবকে। তারপর বোরহান সাহেবকে নিয়ে তিনি ভেতরের একটা ঘরে যান। এখানে বোরহান সাহেব কোনোদিনই আসেনি। ভেতরে এরকম একটা ঘর থাকতে পারে সেটা তার কখনো মাথাতেই আসেনি। ঘরটা অনেকটা গবেষণাগারের মতো, কিন্তু এখানে ভীষণ বোটকা একটা গন্ধ। আর ঘরটিতে অসংখ্য শিশি বোতলে অসংখ্য জীবজন্তু, কীটপতঙ্গ রাখা। মশা মাছি থেকে বাঘ ভাল্লুক সবই আছে এখানে। কেমন যেন গাগুলি আসে বোরহান সাহেবের। ঘরটার শেষ মাথায় একটা টেবিল ঘিরে কয়েকটা চেয়ার পাতা আছে। পীর সাহেব বোরহান সাহেবকে নিয়ে সেখানে সে চেয়ারে বসালেন। তারপর মুখ কাঁচু মাচু করে বলতে শুরু করলেন, বাবাজি, এ আমি কি করলাম? আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, তুমি আমার মাফ করে দাও। কি হয়েছে? আপনি এমন করছেন কেন? তুমি জানো না বাবাজি, আমি কত বড় অপরাধ করে ফেলেছি। কিন্তু এমন কিছু করার উদ্দেশ্য আমার ছিল না। সব আমার অজান্তেই হয়েছে। আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই ঘরটা দেখে অবশ্যই বুঝতে পারছো আমার জন্তু জানোয়ারের বিষয়ে খুব আগ্রহ আছে। আমি এগুলোকে নিয়ে নানা রকম গবেষণা করি। হঠাৎ আমার একদিন মনে হয়, যদি কোনো এক জন্তুর প্রাণের প্রতিস্থাপন করে যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারতাম, যেই ভাবা সেই কাজ। আমার এক লোককে বলি হাসপাতাল থেকে একটা লাশ সরিয়ে আনতে, যেভাবেই হোক। সে হাসপাতাল থেকে অজান্তে একটা বিষ খাওয়া লাশ নিয়ে আসে। আমি তখন বুঝিনি যে ওটা বিষ খাওয়া লাশ। আমার এই পরীক্ষাটি বিষ খাওয়া লাশ দিয়ে করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা ছিল, আর সেই ভয়টাই সত্যি হয়েছে। ওই লাশটা কার ছিল বলুন? ওই ছেলেটার, অন্তরের। আর আপনার সেই পরীক্ষা কি সফল হয়? জি বাবাজি, চোখের রক্ত, বিছার বিষ, হাতের হৃৎপিণ্ড আর মগজ, এসবের সমন্বয়ে আমার পরীক্ষাটি সফল হয়। আমি তাকে জীবন দান করতে সক্ষম হই, কিন্তু তাকে বসে রাখার জন্য একটা ইঞ্জেকশন পুশ করার দরকার ছিল। ইঞ্জেকশনটা
তখন আমি তৈরি করে শেষ করতে পারিনি। 2 দিন পর তাকে ইঞ্জেকশনটা পুশ করতে এসে দেখি প্রাণীটা পালিয়ে গেছে। আমি ভয় পেয়ে যাই, ভাবি ওই ঘরে বা আশেপাশে কোথাও লুকিয়ে আছে, যে কোনো মুহূর্তেই সে আমাকে আক্রমণ করে ফেলবে। সেই ভয়ে আমি তখনই এমন একটা বিষ তৈরি করি যেটা দিয়ে ওই প্রাণীটাকে মেরে ফেলা সম্ভব। আপনি কত বড় অন্যায় করেছেন আপনি জানেন? খোদার সৃষ্টির উপর মাতব্বরি করেছেন, এর বিচার তো সে করবেই। তার আগে আমিও শাস্তি দেবো আপনাকে। আমাকে মাফ করে দাও বাবাজি, আমাকে মাফ করে দাও। আমি এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করছি। তার আগে ওই ইঞ্জেকশনটা আমাকে দিন, আমাকে এক্ষুনি যেতে হবে, না হলে তোফাকেও তো বাঁচানো যাবে না। বোরহান সাহেব দ্রুত তোফার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তোফাকে সব কিছু খুলে বললেন। তারপর তিনি একটি মাস্টার প্ল্যান বের করলেন, এমন ব্যবস্থা নিলেন যাতে ওই প্রাণীটি কোনোভাবেই টের না পায়। এই সবকিছু শুনে খুবই অবাক হয়ে যায় তোফা। কি বলছেন অফিসার? অন্তর সবাইকে খুন করেছে? এটা কিভাবে সম্ভব? এবার তো আপনার পালা মিস তোফা। ওই জিপটার নেক্সট টার্গেট আপনি। আজ রাতে আপনার উপর হামলা করা হবে। তাহলে এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা, না বুঝলে তো চলবে না। এবার আপনার জীবন আপনার নিজেকেই বাঁচাতে হবে। সে যখন আপনাকে অ্যাটাক করতে আসবে তখন আপনি এই ইঞ্জেকশনটা ওকে পুশ করে দেবেন। পারবেন তো মিস তোফা? আপনাকে যে পারতেই হবে। সেই তখন থেকে তোফা তার জীবনের সমস্ত হিসাব গুটিয়ে নিয়েছে। এখন জীবনের কাছে সে আর কোনোভাবেই দায়ী না। মরলেও সমস্যা নেই। তার বিশ্বাস তাকে আজ মরতেই হবে। কেউ তার এই মৃত্যু আটকাতে পারবে না, কিন্তু তার হাতেই মরতে হবে আজ সেই প্রাণীটাকে। তোফা কি পারবে? ঘরের সব জানালা দরজা খুলে অপেক্ষা করতে থাকে সে। এভাবে কি করে কেউ নিজের মৃত্যুর অপেক্ষা করে? কে মরবে আজ, কেই বা বাঁচবে? অবশেষে দেখা মেলে অন্তরে। নির্লিপ্ত তোফা বলে ওঠে, তুমি এসেছো অন্তর? আমি জানি আমি তোমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছি, কিন্তু তুমি আমাদের যে ক্ষতি করেছো। তোফাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ে অন্তর তার উপর। তোফা অন্তরকে ঠেকানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। সে কোনোভাবে অন্তরের সুরটা নিজের শরীরে লাগাতে দিচ্ছে না। দুজনের শ্বাস প্রশ্বাসে ভারী হয়ে উঠেছে রাতের পৃথিবী। ভয়ঙ্কর যুদ্ধে মেতে উঠেছে দুজন। কে জিতবে এই কঠিন যুদ্ধে? একসময় সব নিস্তেজ হয়ে পড়ে। অন্তর বা তোফা কারোরই কোনো সাড়া পাওয়া যায় না। তবে কি অন্তর তোফাকে হত্যা করে আবার পালিয়ে গেল? বোরহান সাহেব ঘরে এসে ঢোকে। তারপর যা দেখেন তাতে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। অনড় হয়ে পড়ে আছে তোফা, আর তার উপর সেই ভয়ানক প্রাণীটা। তোফার এক দৃষ্টি সিলিং এর দিকে, তাকেও মনে হয় আর বাঁচানো গেল না। হতবাক বোরহান সাহেব তার স্থবিরতা কাটিয়ে টেনে সরিয়ে দেন। হঠাৎ দৃষ্টি নড়ে ওঠে তোফার। এক লাফে বিছানা থেকে নেমে চিৎকার করে বলে, আমি পেরেছি, আমি মরে যাইনি, আমি বেঁচে আছি। আমি পেরেছি ওই জানোয়ারটাকে মেরে ফেলতে। আমি পেরেছি। বোরহান সাহেবের চোখ হঠাৎ চলে যায় তোফার পায়ের কাছে। তার পায়ের রগের কাছটাতে জন্তুটা তার সুরগুলি দিয়ে একভাবে টেনে নিয়ে যাচ্ছে রক্ত। এক ঝটকায় তোফাকে টেনে সরিয়ে নিতে এগিয়ে পড়ে সে। না, তোফাকেও বাঁচাতে পারলেন না পুলিশ ইন্সপেক্টর বোরহান সাহেব। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকের কুয়াশার কাহিনী। এবং আজকের কুয়াশার কাহিনী কুয়াশা টিমের কোন স্ক্রিপ্ট রাইটার লেখেনি, আমার টিম মেম্বার্সরা কেউ লেখেনি। এটা লিখেছেন
আমাদের লিসেনারদের একজন যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ স্ক্রিপ্ট রাইটিং এর কম্পিটিশন চলছে যে কুয়াশাতে, সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন রিদওয়ানুল হক। রিদওয়ানুল হকের লেখা কিন্তু আমরা আগেও কয়েকবার প্রচার করেছিলাম, তখন তিনি কম্পিটিশনে অংশগ্রহণ করেননি, এবার অংশগ্রহণ করে তিনি বিজয়ী হয়েছেন। আমরা আপনাদের মনে আছে বোধহয় সুলতান ভাইয়ের দুটো কাহিনী আমরা সম্প্রচার করেছিলাম। যদি শেষটাতে তিনি একটু গুবলেট করেছিলেন, তখন আমার রিদওয়ানুল হকের সাথে কথা হয়নি আর। তাকে আমার প্রশ্ন ছিল যে আপনি খুব খাপচার ভাবে শেষ করেছেন, গতবার মাঝখানে একটি গল্প পাঠিয়েছেন, শেষটা একটু ইনকমপ্লিট হয়ে গেছে, যার ফলে আমাকে প্রচুর কথা বলতে হয়েছে, প্রচুর প্রশ্নের উত্তর দিতে হয়েছিল, অনেক কথা বলতে হয়েছিল আমাকে যে শেষটা কেন এমন হয়েছিল। যাই হোক, সেটা গেছে, কিন্তু এবার এটা খুব সিনেম্যাটিক। অনেক ধন্যবাদ আপনাকে রিদওয়ানুল হক। আমার মনে হচ্ছিল যে আমি রেডিওতে একটা সিনেমা দেখছি। যখন চলছিল আজকে কুয়াশা, তখন আমার মনে ছিল আমি একটা ভীষণ ভয়ের একটা ছবি দেখছি রেডিওতে। অনেক ধন্যবাদ রিদওয়ানুল হক। এবং বাকিদের জানিয়ে দিচ্ছি, আমরা আমাদের দুজন বিজয়ী পেয়েছি এই পর্যন্ত। অনেক স্ক্রিপ্ট এসেছে, তো দুঃখের সঙ্গে জানাচ্ছি সব স্ক্রিপ্ট তো আর যেটা বলো মান সম্পন্ন হয়নি বা বাছাই করে পুরস্কার দেওয়ার মতন হয়নি। কিছু কিছু নিয়ম ছিল যেগুলো অনেকে ফলো করতে পারেননি। বলেছিলাম যে 16 ফন্টে পাঠাতে হবে, মিনিমাম 30 পাতা হতে হবে, 30 থেকে 30-এর উপরে হতে হবে। আর যেরকম আজকে নিশ্চয়ই কাহিনীটা শুনে বুঝতে পেরেছেন, কিছু কিছু ছোটখাটো ভুল থাকলে সেটা হয়তো আমরা কারেকশন করে নেব। যেরকম রিদওয়ানুল হক যেটা পাঠিয়েছেন, খুবই সামান্য আমরা কারেকশন করেছি, খুবই সামান্য, ছোটখাটো, সেরকম উল্লেখযোগ্য কোনো কিছু নয়। তো সেই ক্ষেত্রে ওরকম যদি উল্লেখযোগ্য কিছু থাকে যেটা পুরোটাই হয়তো আমাদেরকে কারেকশন করতে হবে, সেই ক্ষেত্রে সেটা সিলেক্টেড হবে না, সেই স্ক্রিপ্টগুলো সিলেক্টেড হবে না। এবার আমি প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদেরকে কোথায় পাঠাতে হবে। প্রথমে তো বলে দিলাম যে কিভাবে কি করে পাঠাতে হবে, স্ক্রিপ্ট লেখার নিয়ম কি সেটা বলে দিয়েছি। এখন কোথায় পাঠাবেন, দুভাবে পাঠানো যেতে পারে। একটা হচ্ছে ইমেল আইডি আছে, আপনি সেখানে পাঠাতে পারেন। ইমেল আইডির ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমি, kuashafm8920@gmail.com, kuashafm8920@gmail.com, এই ঠিকানায় ইমেল করে পাঠাতে পারেন। আর এবিসির ঠিকানা আছে, সেখানে আপনি পৌঁছে দিতে পারেন অথবা মেল করে পাঠিয়ে দিতে পারেন। আমি ঠিকানা জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, 2nd ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আর এবারে জানিয়ে দিচ্ছি আজকের কাহিনীটির নাম ছিল ভুল। লিখে পাঠিয়েছেন, স্ক্রিপ্টটি লিখেছেন মোহাম্মদ রিদওয়ানুল হক, নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি, আর সাউন্ডে ছিলেন খালিদ। আর যারা অভিনয় করেছেন, চরিত্রগুলোর নাম, বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন তাদের নাম আমি জানিয়ে দিচ্ছি: কাফি, কুমকুম, শাড়ি, জাহিদ, খালিদ, নাদিরা, সাফরিন, সিফাত, কাঞ্চন করেনি, মিলু, মৌ, লাবিব। আর জাহিদের নাম বলা হচ্ছে, হ্যাঁ, এরা অভিনয় করেছে আজকের এই কুয়াশার অভিনয় নাটকের অংশে। আর প্রচুর SMS আছে, অনেকে প্রচন্ড ভয় পেয়েছেন আজকে। কেউ বাথরুমে যেতে পারছে না, কেউ পানি খেতে যেতে পারছে না, কেউ পাশ ফিরতে পারছে না, কেউ চাদর মুড়ি দিয়ে আছে, কেউ কাঁথা মুড়ি দিয়ে আছে, কেউ কথা বলতে পারছে না, কেউ একই জায়গায় একইভাবে বসে আছে, কোনো মুভমেন্ট নেই। তো যেভাবে আছেন এখন রিল্যাক্স হতে পারেন, অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই। একবার চিন্তা করে দেখুন, এত রাতে আমাকে বাড়ি ফিরতে হবে, আমাকে একা একা গাড়ি থেকে নেমে লিফটে করে বাড়ি পর্যন্ত যেতে হবে, তারপরে বেল বাজাতে হবে, কেউ দরজা না খুলে চাবি দিয়ে খুলে আমাকে একা একা ঘরে ঢুকতে হবে। আমার কথা একবার ভেবে অন্তত একটু ভয় কম পান। তো ঠিক আছে, আমি SMS গুলো পড়ছি। এই পর্যন্ত যারা লিখেছেন, একজন লিখে পাঠিয়েছেন আমাকে খুব দুঃখ করে যে আপনি আমার SMS কেন পড়ছেন না। আমি SMS যদি পড়ি তো সেই গল্প কি করে শোনাবো তাহলে, তাই না? SMS এর পড়ার তো নিয়ম আছে কুয়াশায়, শুরুর দিকে পড়ি আবার একেবারে শেষের দিকে পড়ি, তো সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে। মাসুম লিখেছেন, আমি শেষ থেকে পড়ছি, এই মুহূর্তে যিনি পাঠিয়েছেন সেখান থেকে আমি পড়ছি। মাসুম নরসিংদীর শিবপুর থেকে লিখেছেন, আপু, কুয়াশার প্রায় গল্প আমি শুনি, কিন্তু আজকের মতো এত ভালো গল্প শুনিনি, থ্যাঙ্কস আপু। আচ্ছা, এই ধন্যবাদটা একেবারে সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের বিজেতা বা বিজয়ী আজকের বিজয়ী রিদওয়ানুল হকের কাছে। আচ্ছা, আমি রিদওয়ানুল হক আপনাকে বলছি, এবং আমাদের গতবারে যে বিজয়ী ছিলেন 2-3 সপ্তাহ আগের, আরো একজন বিজয়ীর সঙ্গে 3 জনের পুরস্কার একসঙ্গে দেওয়া, এবং আপনাদেরকে কুয়াশায় আমন্ত্রণ জানানো হবে অনুষ্ঠান। আপনারা দয়া করে আমাদের সঙ্গে আসবেন, আমাদের বন্ধু যারা শ্রোতা বন্ধু আছে তাদের সঙ্গে কথা বলবেন, আমাদের সঙ্গে ছোটখাটো আড্ডা হবে, আপনাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আচ্ছা, মহিম লিখেছে, খুব ভয়ের ছিল গল্পটা। পূজা লিখেছে, শারমিনাপুর রীতার জন্য অন্তরের এত ভালোবাসার কথা শোনার পর ও
ওর জীবনের ঘটনা শোনার পর আমার চোখ থেকে পানি ঝরছে। আচ্ছা আপু, আজকের কুয়াশা শুনে ভয় করছে এবং ভালো লাগছে। আপু তোমাকে ধন্যবাদ। এটা লিখেছে মায়া চিং মার্মা, কাপ্তাই থেকে। তুহিন চাকমা লিখেছে ফ্রি পোর্ট চিটাগং থেকে, শারমিন আপু আজ আমার সাথে জয়, জুমান রিটন কুয়াশা শুনছে, ওদেরকে প্লিজ ওয়েলকাম করো। আচ্ছা জয় জুমান রিটন ওয়েলকাম টু এবিসি রেডিও। নাশিতা লিখেছে কুড়িল থেকে, আপু গল্পটা অনেক ভালো লেগেছে। মিথুন লিখেছে নারায়ণগঞ্জ থেকে, শারমিন আপু টুডে ইজ মাই বার্থডে, উইশ মি। আজকে সবে মেরাজ, হ্যাঁ জানি, সবাই এখন নামাজ পড়ছেন, অনেকে নামাজ পড়ে লিখছে, নামাজ অর্ধেক পরে কুয়াশা শুনছে লিখে পাঠিয়েছে, তারপর আবার নামাজ পড়বো। আমিও বাড়িতে গিয়ে নামাজ পড়বো। আজকে আমার জন্য সবাই দোয়া করবেন। আর প্রিন্স মাহমুদ লিখেছেন ফ্রম গণভবন থেকে, আপনি নাইস স্টোরি। আচ্ছা ধন্যবাদ। সুজানুল আচ্ছা লিখেছে প্রফুল্ল, আপনার লেখাটা আমি একটু পড়তে পারছি না ভাই, আই এম সো সরি। মাসুম আপনারটা পড়েছি। ইফতি চিটাগং থেকে, শারমিন আপু আজ কুয়াশা সেরকম হয়েছে। মুক্তা কি মুক্তা, বাকিটা আমি বুঝতে পারছি না। খুব অসম ছিল। ইমা লিখেছে আপনি গল্পটা অসম অ্যান্ড ফ্যান্টাস্টিক। রিনা লিখেছে খুবই ফালতু। আচ্ছা ঠিক আছে, হতে পারে, এক একজনের কাছে এক এক রকম লাগতো। বৃষ্টি লিখেছে সেটা তো ও মাই গড, আজকের কাহিনীটা অসম্ভব রোমাঞ্চকর হয়েছে। মিঠু লিখেছে নারায়ণগঞ্জ থেকে, শারমিন আপু টুডে ইজ মাই বার্থডে। আচ্ছা এটা পড়লাম না একটু আগে। মুন লিখেছেন একই SMS কয়েকবার চলে আসে, আর এতগুলো তো একসঙ্গে হঠাৎ করে বোঝা যায় না কোনটা পড়া হয়েছে কোনটা পড়া হয়নি। মুন লিখেছে ফ্রম জনসন রোড, কাহিনীটা ভালো ছিল বাট এন্ডিংটা একটু ফানি লেগেছে তার কাছে। শারমিন আপু আমার অনেক সাহস, আমার মন বলছে যে কাহিনীতে একটু ভয়ঙ্কর হবে কিন্তু আমি ভয় পাবো না। SM মনিরুজ্জামান, এগুলো আগে এসছে, আমি এখনকার থেকে পরের দিকে চলে যাচ্ছে, পেছন দিকে চলে যাচ্ছি। নির্মল দাস নীল চক বাজার চিটাগং, আপু ইন্টারেস্টিং হয়েছে। তিজন হু ইজ বোরহান পুলিশ অফিসারের নাম ছিল বোরহান, তাহলে আপনি কি শুনলেন এতক্ষণ? আমি ওর ওপর ফিদা, কখন কারো গলার আওয়াজের ওপর ফিদা হয়নি। ও আচ্ছা এটা অন্য ব্যাপার। 1 মিনিটের পর জান দিয়ে যাচ্ছে। আচ্ছা বোরহানের সঙ্গে দেখালে, বোরহানের চরিত্রে অভিনয় করেছেন জাহিদকে বলতে হবে কালকে। তৌফিক লিখেছেন ঢাকা থেকে, ওয়াও কুয়াশা হ্যাজ ব্রোকেন অল দ্য ওয়ার্ল্ড রেকর্ড অফ। আচ্ছা সুমাইয়া খিলক্ষেত থেকে, স্টোরি অসম, আই লাভ শারমিন আপু। আচ্ছা থ্যাংক ইউ। নিপা লিখেছে অন্তরকে পিস সাহেব বাঁচায়, সে রিতার ফ্রেন্ডের মেয়েকে মেরে ফেলেছে। অনেক কিছু ভেবে ফেলেছো, এখন তো কাহিনী শেষ। নাকিরা মিরপুর থেকে লিখেছে আপনি ফার্স্টে আমি আর নীল মনে করেছিলাম কালো লোকটা ভ্যাম্পায়ার, বাট ভয় পেয়েছি। শাকিল ময়মনসিং থেকে, we can't hear ABC radio from Mymensingh clearly. Please set up a center here to solve the problem. ঠিক আছে, কর্তৃপক্ষকে জানিয়ে দেবো এই কথাটা। মাইশা গুলশান 2 থেকে লিখেছে হাই আপি, আজকের কুয়াশা অনেক ভালো অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড মজা। আপি তুমি প্লিজ আর একদিন বাড়ানো যায় না কুয়াশা? না বাড়ানো যায় না কুয়াশা, খুবই একটা কুয়াশা একটা এপিসোড, এই যে একদিনের জন্য পরিশ্রম অনেক বেশি, প্রচুর একটা পুরো অনেক বড় একটা টিম কাজ করে পেছনে, প্রচুর শ্রম যায় এবং একদিনের কাজ না, একদিনের জন্য 3-4 দিন চলে যায়। আমাদের সাউন্ডের খালিদের তো 3 দিন লাগে পুরো এডিট করতে, প্রচুর ঝামেলা, অনেক অনেক কষ্ট এর পিছনে। কুয়াশা, মেকিং অফ কুয়াশাটা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে তৈরি করতে কত সময় লাগে। তো কোনোভাবে সপ্তাহে 2 দিন সম্প্রচার করা সম্ভব নয়। HR সোহেল লিখেছে হালি শহর থেকে, কি লিখেছেন? শারমিন আপু ভেরি ভেরি নাইস স্টোরি, থ্যাংকস কুয়াশা টিম। কুয়াশাকে ধন্যবাদ দিলে পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ দিতে হবে প্লিজ, এটা পুরো প্রাপ্য ধন্যবাদটা পুরো কুয়াশা টিমের প্রাপ্য। রিভ্যান চাকমা লিখেছে মাইসছড়ি থেকে, শারমিন আপু গল্পটা কাল লেখা, তাকে অনেক অনেক ধন্যবাদ, গুড নাইট শারমিন আপু। গল্পটা রিদওয়ানুল হক, তিনি আপনাদের মতন একজন শ্রোতা,
আমাদের জন্য লিখে পাঠিয়েছেন। এই স্ক্রিপ্টটি আমাদের প্রতিযোগিতা চলছে, কুয়াশায় স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা। চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন, আপনারা যে কেউ অংশগ্রহণ করতে পারেন, লিখে পাঠাতে পারেন। আমি একটু আগে জানিয়ে দিয়েছি কি করে লিখতে হবে। 16 ফন্টে লিখতে হবে, মিনিমাম 30 পাতা। যেভাবে গল্পটা চলে, যে বর্ণনা যেটা আমি পড়ি সেটা আলাদা করে লিখতে হবে, এবং সংলাপ তৈরি করতে হবে, সংলাপ লিখতে হবে, কয়জন পাত্র পাত্রীর ঘটনা কি হবে, ভয়ের কাহিনী সেটা আপনারা জানেন, রহস্যের কাহিনী সেভাবে তৈরি করবেন। পাঠিয়ে দিতে হবে। যে দুটো ঠিকানা দিয়েছি সেই দুটো ঠিকানাতে যে কোনো একটাতে পাঠিয়ে দেবেন। চাইলে দুটোতেও পাঠাতে পারেন, দুটো কপি আমি পেয়ে যাব। পেয়ে গেলে যদি সেটা সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনারটা সম্প্রচার করব আমরা। মিনিমাম 30 পাতা পাঠাতে, মিনিমাম ওকে, এবং 16 ফন্টে। আর যে সামিয়া লিখেছে, পুরুষ জিনকে ভূত বলে, মেয়ে জিনকে পরি বলে। রুবেল চিটাগং আগ্রাবাদ থেকে। হাই শারমিন আপু, কেমন আছেন? আমি ভালো আছি। নামাজ পড়ে শুনছি, কুয়াশা শেষ হওয়ার পর আবার পড়ব। অনেক ধন্যবাদ আপনাকে। নিপা লিখেছে, রীতা অন্তরকে মেরে ফেলে, আগে লিখে পাঠিয়েছে। আচ্ছা, আমি আবার শেষের দিকে যাই, শুরুর দিকে অনেকগুলো পড়া হয়ে গেছে। সব প্রেডিকশন যেগুলো কি হতে পারে, কি হতে পারত। রাইসা লিখেছে গ্যাঞ্জারি থেকে, শামির আপু কাহিনীটা অসম, আই লাইক ইউ আ লট আপু, অনেক ধন্যবাদ। শুভ্রা উত্তরা থেকে, আই লাভ কুয়াশা। আর রাইসা লিখেছে, ইমরান লিখেছে, আমি ক্লাস 5-এ পড়ি, গল্পটা আরো স্কেরি হলে ভালো হতো। আরো স্কেরি। ইমা চিটাগং পোর্ট কলোনি থেকে, কুমকুম আপির ভয়েসটা অসম। আচ্ছা, কুমকুমকে জানিয়ে দেব। শামির আপু স্টোরিটা কি ভয়ঙ্কর। আরজে রাকিব ফ্রম বাঁশখালী। আচ্ছা, সবাই নামের আগে আরজে লাগাচ্ছে, ব্যাপারটা কি? সিয়াম, গল্পটা ভীষণ ভয়ের ও ইমোশনাল, আমি খুবই ভালো লেগেছে, তাই এবিসি সকলকে অনেক থ্যাঙ্কস। বেস্ট কুয়াশা ইজ বেস্ট। আচ্ছা, এটাকে ম্যাম উত্তর, আপু রাতে খুব সুন্দর গিফট, আপু আজকে রাতে খুব সুন্দর গিফট দেওয়ার জন্য থ্যাঙ্কস। আমি ভয় না পেলেও আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, ভালো কথা। লিমন লিখেছে চিটাগং হালি শহর থেকে, আপু কেমন আছো? আজকের প্রোগ্রাম মিস করে ফেলেছি, এখন কি করব? গার্লফ্রেন্ডের জন্য মিস হয়েছে। আচ্ছা, যখন মিস হয়ে গেছে, যেটা করতে হবে তোমাকে, আর তুমি আগামীকাল সকালের জন্য অপেক্ষা করতে পারো। কিছুক্ষণ পরেই আমরা এটা আমাদের সংগ্রহশালায় দিয়ে দেবো, আর্কাইভে দিয়ে দেবো। তুমি এবিসি রেডিও BD.FM এ লগ ইন করে সেখানে সংগ্রহশালায় গিয়ে আজকেরটা ডাউনলোড করতে পারো, সেখান থেকে আজকের এপিসোডটা ডাউনলোড করে তুমি শুনতে পারবে। তো ঠিক আছে, আমাদের একটু পরে বিদায় নিতে হবে আমাকে। তার আগে আমি আরো কয়েকটা SMS পড়ে বিদায় নিচ্ছি। দেখি আরো কে কে লিখে ফেলেছে ইতিমধ্যে আমাকে। নিশাদ জাহান মিতু আর কিছু লেখেনি, শুধু নাম লিখে পাঠিয়েছে। ওকে। আর যে সাকিব মিরপুর থেকে, আমার একটা স্টোরি আছে, সেটা আমি বলতে চাইলে তো হবে না, লিখে পাঠাতে হবে। বলতে চাইলে হবে না, লিখে পাঠাতে হবে। ইমরান লিখেছে, আপু আপনার গলা ব্যথা করে না? আমি আপনার কথা শুনতে শুনতে আমার কান ব্যথা করছে। না, আমার গলা ব্যথা করে না এই জন্য, কারণ গলা ব্যথা এই জন্য করে না, কারণ কথা বলাটাই হচ্ছে আমার কাজ। আমি হচ্ছে কণ্ঠ শ্রমিক। কণ্ঠের শ্রমের কারণেই আমি উপার্জন করে থাকি, তো সেই কারণে আমার গলা ব্যথা করবে না। যে শ্রমিক, যে শ্রমের কারণে উপার্জন করে, তার তো কিছু করার নেই, তাই না? রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে পয়সা কামাই করে, তা আমি সেরকম গলার কণ্ঠশ্রমে পয়সা উপার্জন করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমার কিছু করার না, আমি হচ্ছে কণ্ঠ শ্রমিক, সুতরাং আমার গলা ব্যথা করে না। আমার প্র্যাকটিস আছে কথা বলার, আমি সারা রাত কথা বলতে পারবো, আমার কিছুই হবে না। যাই হোক, আমি আরো একবার জানিয়ে দিই, একজন বন্ধু জানতে চেয়েছেন যে কি করে কুয়াশায় গল্প পাঠাতে হবে। এমনি যদি কোনো গল্প পাঠাতে চান আপনারা, যেটা আমরা কুয়াশায় যদি শুধু স্ক্রিপ্ট রাইটিং এর প্রতিযোগিতা তো হচ্ছেই, এছাড়াও আপনারা চাইলেই যে কেউই কুয়াশা গল্প পাঠাতে পারেন। আমরা কুয়াশার যে প্রথম ঘন্টায় আমরা বিশ্বের যে কোনো বড় কোনো সাহিত্যিক বা লেখকের গল্প, আমরা ভয়ের বা রহস্যের গল্প আমরা পড়ে শোনাই। এছাড়াও কোন বন্ধুরা যদি আমাদেরকে গল্প পাঠায়, সেই গল্প যদি পড়ার মতন হয় বা পড়ে শোনাবার মতন হয়, সেটা আমরা পড়ে শোনাই। সেই ক্ষেত্রে একই ঠিকানায় পাঠাতে হবে আপনাকে, সেটা হচ্ছে কুয়াশা FM 8920। এখানে ইমেল করে পাঠাতে পারেন, অথবা
ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা। এই ঠিকানায় পাঠাতে পারেন আপনাদের গল্প, আমরা পড়ে শোনাবো। আর 16 ফন্টে কম্পোজ করে মিনিমাম 30 পেজেস অর্থাৎ 30 পাতা, তার উপরে আপনি যত পাঠাতে পারেন, যত পাঠাতে পারেন, আমাদের 400-500 পাতা পাঠাতে হবে না, মিনিমাম 30 পাতা থেকে 40-50, যেরকম আজকে যে রিদওয়ানুল হক পাঠিয়েছেন, তিনি বেশ দীর্ঘ স্ক্রিপ্ট পাঠিয়েছেন আমাদেরকে, তার জন্য তাকে আমরা একটা হাততালি এখন দিলে শোনা যাবে না, তার জন্য একটা হাততালি হয়ে যেতে পারে। যাই হোক, সিফাত আমাদের শিফট প্রডিউসার, সে হাততালি দিচ্ছে আমার সঙ্গে। সিফাত মাহমুদ, তিনি আমাদের জন্য খুব চমৎকার স্ক্রিপ্ট লিখেছেন অনেকবার কুয়াশায়। তো যেটাই হোক, সেটা আপনারা পাঠাতে পারেন, একই ঠিকানায় পাঠাতে হবে। এবং বিজয়ী যে, তাদের জন্য পুরস্কার রয়েছে, এবং আমরা একসঙ্গে 3 করে বিজয়ীদেরকে ডেকে পুরস্কার দিয়ে দেব। এবং যারা বিজয়ী হবেন, শুধু যে পুরস্কার পাবেন তাই নয়, তাদের কাহিনী, তাদের যে যারা বিজয়ী হবেন তাদের কাহিনী কুয়াশায় সম্প্রচার হবে, যেরকম দুজনের আজকে সহ দুজনের হয়ে গেছে ইতিমধ্যে। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, ভয় পাবেন না, যেটা বলতেছি, সবাই খুব ভালো থাকবেন, একদম ভয় পাবেন না। আজকের কাহিনী শুধুমাত্রই কাহিনী, ভালোভাবে ঘুমান, ভুলে যাবেন একটু পরে। আবার প্রস্তুত হন আগামী কুয়াশার জন্য, আবারও ভয় পাওয়ার জন্য। সামনের সপ্তাহ পর্যন্ত নির্ভয়ে থাকুন, সামনে সোমবার দেখা যাবে। শুভরাত্রি। কুয়াশা, কুয়াশা। ওরা 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 মানুষ না, ওরা ডাইনি। ওরা সবাই মিলে আমাকে চিবিয়ে খেয়েছে। ওরা ওরা আমাকে না থাক, তোকে বলে কি হবে? আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলেই আমি চলে যাব। এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী। আজ রাত 11টার খবরের পর, শুধুই এবিসি রেডিওতে। This track was downloaded from FusionBD.com.